সেটা হচ্ছে ডিভিশন অ্যালগোরিদম। ওকে, তো ডিভিশন অ্যালগোরিদমটা আমরা তখন স্টপ রেখেছিলাম, পড়িনি তখন, আমরা আমরা পরে পড়বো বলে ঠিক করেছিলাম। তো যাই হোক, সেটা আজকে আমাদের সময় এসছে, আজকে আমরা পড়বো। ফার্স্টে যেটা বলার আহ, সেটা হচ্ছে আমাদের সেশনাল এক্সাম 15 থেকে কিন্তু এখনও কোনো নোটিফিকেশন আসেনি কাউন্সিলের তরফ থেকে। তো যতটা জানা যাচ্ছে হয়তো আবার স্যার, সেশন। হ্যাঁ, স্যার আমাদেরকে আবার ছুটি দিয়ে দেবে নাকি? স্যার শুনছিলাম মানে আবার ছুটি ডিক্লেয়ার করছে কিছু। জানি না, এটা স্কুলের জন্য হয়তো অ্যাপ্লিকেবল, তোমাদের ক্ষেত্রে হয়তো অ্যাপ্লিকেবল নয় যতটা আমি জানি। তো আমি সেশনাল পরীক্ষাটা নিয়ে একটু বলি। তো ছুটিটা এখন দেখো, তোমরা তখন ছুটিতেই আছো, এখন তো ক্লাস ক্লাস হচ্ছে না, অত হলেও অনলাইনে হচ্ছে। তো এখন তো আলটিমেট তোমরা সেই ঘরেই আছো, তাই না? অফলাইন ক্লাস তো এখন হচ্ছে না। তো আলটিমেট ছুটিতেই আছি আমরা। তো সেটা কথা নয়। তো যেটাই হচ্ছে, আমাদের সেশনাল পরীক্ষা হয়তো পিছলেও পিছোতে পারে, কারণ যেহেতু এখনও তোমাদের রেজাল্ট পাবলিশ করতে পারেনি বলে হয়তো এখনও ল্যাবের নোটিফিকেশনসটা আসেনি। রেজাল্টটা পাবলিশ হয়ে গেলে আবার হয়তো 15 থেকেই হয়তো আমরা মানে এক্সপেক্ট করতাম যে 15 থেকেই শুরু হবে। তো যখনই হোক তো হবে, যা সেটা পরীক্ষার সেমিস্টারের পরেই হোক সেশনাল, বা আগেই হোক। থিওরি এক্সামটা 28 তারিখ থেকেই হবে তো? সেরকমই তো এখন কাউন্সিল বলেছে, সবটাই তো ধরুন এখন ওদের উপর ডিপেন্ডেন্ট আমরা। তো এখন পর্যন্ত 28ই ধরে নেওয়া যায়। তো যদি না কিছু চেঞ্জেস হয় পরে, তো এখন ধরতে পারি আমরা 28। এখন তো সেইভাবেই আমরা এগোই, তাই না? আমরা যদি এখন ভাবি যে আবার পিছবে, আবার হয়তো পড়াশোনা স্টপ করে দিলাম, তা তো হবে না। আমাদেরকে সেটা ধরেই এগোতে হবে। ঠিক আছে? স্যার আর কত পিছোবে, এরপর যা হচ্ছে হয়ে যাক। সেটাই হচ্ছে কথা। সেটা কাউন্সিলকে কে বলবে, তাই না? আমি তুমি তো বুঝতে পারছি, আলটিমেট তো। স্যার এমনি অনেক টাইম, স্যার রেজাল্ট কবে বেরোবে তার তো ঠিক নেই, সেটা আর কত ওয়েট করবে বলুন স্যার। এবার রেজাল্ট না বের করে তো তোমাদের এক্সাম নিতে পারবে না, তাই না? শুধু শুধু চিন্তায় রেখে দিয়েছে আমাদের। হ্যাঁ, এবার তোমাদের রেজাল্ট না বের করে কোনোভাবেই কিন্তু এক্সাম নিতে পারবে না। সেটা কিন্তু পুরোপুরি এক্সামিনেশন পলিসির বাইরে। হ্যাঁ, ও, তার সেটা জন্য নিয়ম একেবারে। আগে রেজাল্ট বের করতে হবে, তারপরে কিন্তু পরীক্ষা হতে হবে। তো এখন যেমন শুধু রেজাল্টের কথা বলছেন? হ্যাঁ, তোমার সেকেন্ড সেমিস্টার। আচ্ছা আচ্ছা স্যার। কারণ দেখো তুমি, যারা ধরো সেকেন্ড সেমিস্টার যখন যারা ফেল করবে, তারা কিন্তু এখন থার্ড সেমিস্টার পড়ছে, তাই না বলো? এবার তারা ফেল করবে না পাস করবে না জেনেই তারা কিন্তু থার্ড সেমিস্টার তারা এক্সাম দিয়ে ফেলবে। তাহলে একটা স্টুডেন্ট যদি ফেল করে যায়, যদি সে থার্ড সেমিস্টার এক্সামে অ্যাপিয়ার করে, সে যদি ফেল করে যায়, তোমাদের কিন্তু এখনো ফর্ম ফিল আপও হয়নি, তাই তো? অতএব না স্যার না হয়নি। স্যার হয়নি। অতএব আমার মনে হচ্ছে কিছু একটা মানে সমস্যা চলছে কাউন্সিলের ভেতরে, যারা কারণ রেজাল্ট বের করতে পারছে না কেন? তোমাদের তো অনলাইনে পরীক্ষা হয়েছিল, তাই না? তো তোমাদের তো হ্যাঁ রেজাল্ট স্যার। না বের করা তো কোনো কারণ নেই। হ্যাঁ স্যার। ফিফথ সেমিস্টারের রেজাল্ট বললো যে কয়েকদিন, দুদিন আগে বেরোবে, তো তারও কোনো খবর নেই। নোটিফিকেশন পাবলিশ করে তারও রেজাল্ট বের করতে পারলো না। তো এর থেকে আর মানে লজ্জার কি আছে? যাই হোক, তো ঠিক আছে, আমাদের রেজাল্ট কবে বেরোবে, কবে পরীক্ষা, পরীক্ষা তো হবে যখন হোক, ঠিক আছে, যখন হবে। তো আমরা যেটা, ওরা শুধু বলছে স্যার পরীক্ষা দিয়ে যাও, তারপর তোমাদের রেজাল্ট পরে দেখা যাবে। না সেটা খুব স্যার খারাপ বলছি জিনিস না। আমাদের, স্যার হ্যাঁ বলছি স্যার, আমাদের ওটাই ভালো। হ্যাঁ, ইন্টারনাল কি করে সে নিল আমাদের, সে দুটো অনলাইনে। ইন্টারনাল পরীক্ষাটা, হুম, পরীক্ষাটা কি করে নিল মানে কোন বেসিসে, এটা ইন্টারনাল তো তোমার নেওয়া যায়। তুমি তুমি বোর্ডের এক্সামে অ্যাপিয়ার করতে পারবে না, ইন্টারনাল তো থেকে কলেজের ব্যাপার। যারা ধরুন আশা করি মানে অনলাইনে পরীক্ষা ফেল কেউ করবে না হয়তো, কিন্তু সাপোজ ধরছি যে লজিক ওয়াইজ যারা হয়তো হুম, ফেল করে যাবে, হুম, কিন্তু তারা তো এই যে এই সেমিস্টার মানে পুরো 6 মাসই ধরা যায়, 6 মাসে নষ্ট পড়ছে মানে পড়ছে। একটা। হ্যাঁ, হ্যাঁ, তো তার তো সেমটাই পুরো যাবে, যাবে তো। মানে তার হ্যাঁ, টাইমটা টাইমটা গেল। কাটবে। তো ওটাই তো কাউন্সিলকে মানে বোঝাবে কি, তাই না? ওটা তো আমরা বুঝতে পারছি, মানে তার মানে কাউন্সিলে তো আরো বড় বড় মাথা কাজ করছে, তো তারা কি করে ভাবছে, কি ভাবছে কে জানে। তো যাই হোক, এত এত কিছু কাউন্সিলের নিয়ে বলাটাও ঠিক নয়, আমাদের ক্লাসটা রেকর্ডিং ক্লাস চলছে, ঠিক আছে? তো যাই হোক, আমরা কারো দোষ দিচ্ছি না, কিন্তু আমরা যাতে ঠিকঠাকভাবে সার্ভিসটা পাই সেটা তো চাইবো, তাই না? যাই হোক, হ্যাঁ ছাড়ো স্যার। এইসব কথাকে সরিয়ে রেখে আমরা যে কথাটা নিয়ে যেটা নিয়ে ডিসকাশন করতে চাইছি, সেটা হচ্ছে সেশনাল পরীক্ষা হবে তো যখনই হবে, হয়তো পরীক্ষার আগেও হতে পারে, পরেও হতে পারে, সেমিস্টারের পরে। তো সেই সেশনাল পরীক্ষার কিভাবে হবে না হবে সেই ব্যাপারটা আমি একটু তোমাদের সামনে ক্লারিফাই করব, ঠিক আছে? এটা একটু ভালো করে শোনো, তারপরে আমরা টপিকে আসবো, ঠিক আছে? তারপর আমরা টপিকে আসবো। তো সেশনাল এক্সাম তোমরা বিভিন্ন জায়গাতে ভিডিও দেখছো সেশনাল এক্সামের কি হবে না হবে, ঠিক আছে? যাই হোক, তো আমরা ধরে নাও অলরেডি প্রত্যেক বছরই সেশনাল এক্সাম আমরা নিতে চাই,
হয়তো এই কোভিডের জন্য হয়তো 1-2 বছর কোথাও কোনো কলেজে সেশনাল এক্সামে কোনো ইয়ে পড়েনি আমাদের। তো এবারে আবার পড়েছে ফিফথ সেমিস্টার, যেটা ফিফথ সেম যেটা হয়ে গেল, সেখানেও আমরা অনলাইন মানে গেছিলাম বিভিন্ন কলেজে পরীক্ষা নেওয়ার জন্য। তো সেশনাল পরীক্ষা যেটা হয় সেটা হচ্ছে যে কাউন্সিল একটা নোটিফিকেশন পাবলিশ করে, যে নোটিফিকেশনে কোন কলেজ থেকে এক্সটার্নাল এক্সামিনার কোন কলেজে যাবে সেটার তার একটা লিস্টিং থাকে, ঠিক আছে। সাপোজ ধরে নেওয়া যাক হয়তো যে কলকাতা ওমেন্স পলিটেকনিক থেকে হয়তো তোমার আসবে সিসিপিতে, বা আবার এবার সিসিপিতে তোমার ওমেন্স থেকে আসবে মানে যে সিসিপি তোমার টিচাররা যে আবার ওমেন্সে যাবে তা কিন্তু নয়, ওটা ট্রায়াঙ্গেল করা থাকে, ঠিক আছে। হয়তো তোমার সিসিপি আর হয়তো তোমার সিটিএস আর ধরে নাও হয়তো আমাদেরকে এদিকে হচ্ছে ওমেন্স, তিনটে তোমার একটা ট্রায়াঙ্গেল করা আছে, মানে এ ওখানে যাবে তা ও এখানে আসবে, কেউ কিন্তু মানে অপোজিট নয়, মানে শপিং হবে না কিন্তু কোনোভাবেই। সিসিপি এখানে আসছে বলে ওরা ওখানে যাবে তা কিন্তু নয়। যাই হোক, তো সেটা যে কলেজ থেকেই আসুক না কেন, হয়তো আমিও আসতে পারি, ঠিক আছে, সেটাও অন্য ব্যাপার। তো যে কলেজ থেকে যে কলেজেই যাক না ওমেন্স কেন। হলে তো স্যার ভালোই হবে, হুম। ওমেন্স পলিটেকনিক গেলে তো ভালোই হবে কলকাতার, আমরা থাকবো। আমাদের আমাদের দেয় না, আমাদের কলকাতার দিকে দেয় না। আমরা তো ধরো নাও হুগলিতে, আমার তো হুগলি, তো আমাদেরকে দেয় না কলকাতা দিয়ে, আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই রাখে। ওকে, ওই ডিস্ট্রিক্ট হলে আবার হয়তো পসিবিলিটি ছিল, দেখা যাক তো যতটা হয়, সেটা অন্য ব্যাপার। আহ, সেটা অন্য ব্যাপার হয়তো। তাহলে তো স্যার কিছু বলতেই হতো না। হ্যাঁ, তাহলে কিছু বলতেই হতো না, হ্যাঁ। সেটা বলাটাও এখন ভুল, আমরা কিন্তু এখন পুরোপুরি মানে সব কিছু আমাদের এখন ওপেন, তাই না, আমাদের এখন আমরা সব কিছু ক্লাস রেকর্ড করি। তো যদিও সেটা আমার পাবলিশ থাকে না, আনলিস্টেড করা থাকে, তাও যাই হোক। তো এসব কথা নিয়ে আলোচনা করে লাভ নেই। যেটা বলার সেটা হচ্ছে যে তোমাদের ল্যাব আছে 3টে সাবজেক্টে, তাই না, 3টে সাবজেক্টে তোমাদের ল্যাব আছে, ওকে, বা প্র্যাকটিক্যাল আছে। প্র্যাকটিক্যালে তোমাদের তোমরা তো সবাই জানো কম্পিউটার প্রোগ্রামিংয়ের ল্যাব আছে, স্ক্রিপ্টিং ল্যাব আছে, আর ডেটা স্ট্রাকচার ল্যাব আছে, তাই তো। আর তো কোনো ল্যাব নেই তোমাদের, তাই না, এই 3টেই ল্যাব আছে। এবার এই 3টে ল্যাব থেকে তোমাদের নিশ্চয়ই ডিফারেন্ট কলেজে তোমার অনেক রকম অ্যাসাইনমেন্ট দিচ্ছে, ঠিক আছে, অনেক রকম অ্যাসাইনমেন্ট দিচ্ছে বিভিন্ন কলেজে। এবার তোমরা কি সেই অ্যাসাইনমেন্টগুলো কি তোমরা সাবমিট করো, মানে সাবমিশনটা কীভাবে করো, তোমরা অ্যাসাইনমেন্টগুলো কীভাবে সাবমিট করো? স্যার গুগল ক্লাসরুমে করতে হয়, স্যাররা ডেট দিয়ে দেন একটা, গুগল ক্লাসরুমে করতে গুগল হয়। ক্লাসরুমে করতে হয়, আমাদের ফিজিক্যালি দিই স্যার। ফিজিক্যালি দিতে হয়, ওকে। আর বলছি যে গুগল ক্লাসরুমে দিতে হয়েছে আর ফিজিক্যালিও দিতে হয়েছে। আর পরীক্ষার সময় কি হ্যাঁ স্যার দুটো। পরীক্ষার সময় কি কোনো ম্যানুয়াল নিয়ে যেতে হয়, মানে কোন তুমি তো যে অ্যাসাইনমেন্টগুলো তুমি করেছো ধরে নাও, সেটা হয়তো তোমাকে প্রিন্ট করে নিয়ে যেতে হয় কি না, নিয়ে যেতে হয় না? না স্যার, লেখা দিতে বলেছে তো, হার্ড কপি দিতে বলেছে। ও, হার্ড হ্যাঁ, কপি। আমাদের স্যার দিতে A4 হয়। পেজে লিখে সেগুলো দিতে বলেছে। না, পরীক্ষা যখন হবে তখন তোমাদের কি সেগুলোকে আনতে বলেছে, না সেগুলোকে আনতে বলেনি, না শুধু হাতে হ্যাঁ গিয়ে স্যার, পরীক্ষা আনতে বলেছে আনতে সেগুলো। বলেছে স্যার। সেগুলোকে আনতে বলেছে, ওকে। তো এই ম্যানুয়ালের এই যে তোমার যে এটাকে ম্যানুয়াল বলা হয়, ল্যাব ম্যানুয়াল, বেসিক্যালি প্রত্যেকটা ল্যাবেরই একটা করে ম্যানুয়াল থাকে, হ্যাঁ। তোমাদের তো যেরকম মানে হঠাৎ করে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিল, এটা এটা করে তোমরা পাঠাও, সেরকম ব্যাপারটা কিন্তু নয়। ব্যাপারটা হচ্ছে যে সাবজেক্টের যে সিলেবাস, সেই সিলেবাস ওয়াইজ একটা ম্যানুয়াল থাকে। আমি যে একটা অন্য কোনো প্রোগ্রামও কিন্তু দিতে পারি না, কারণ সেখানে স্টেট কাউন্সিল কিন্তু তোমার ল্যাবের কিছু সিলেবাস কিন্তু তারা ফিক্সড আপ করে দিয়েছে। তুমি দেখবে ল্যাবের সিলেবাসটা খুলে দেখবে, ওখানে দেখো তোমার লিস্ট অফ সাজেস্টেড এক্সপেরিমেন্ট বলে দেখবে একটা ইয়ে আছে, টার্ম আছে, ওর মধ্যে তোমার দেখবো সমস্ত এক্সপেরিমেন্টগুলো তোমার দেওয়া আছে, কোন কোন এক্সপেরিমেন্টগুলো করতে হবে, ঠিক আছে। তো সে একটা ব্যাপার। তো সেখানে বিভিন্ন কলেজ তাদের মতো করে অ্যাসাইনমেন্ট দিচ্ছে, তো দিক, তাদের মতো করে দিক, সেটা অবশ্যই ভালো জিনিস, খারাপ নয়। এবার ওই লিস্ট অফ সাজেস্টেড এক্সপেরিমেন্টগুলো দিয়ে একটা ম্যানুয়াল তৈরি করা হয়, সেই ম্যানুয়ালটা ওয়াইজ স্টুডেন্টরা তার ল্যাব করবে, ল্যাবেতে গিয়ে, তো যেটা আমরা ফলো আপ করি, এটা অ্যাকচুয়ালি রুলস। এবার সেখানে দেখা যায় যে পরীক্ষার সময় তোমাকে ম্যানুয়ালটা সঙ্গে নিয়ে আসতে হচ্ছে। এবার মার্কসের ডিভিশনটা কীরকম থাকে আমি একটু বলি। তোমাদের অ্যাজ পার নিউ সিলেবাস, তোমাদের নিউ সিলেবাস ওয়াইজ মার্কসের ডিভিশন সেটা হচ্ছে তোমাদের 3টে সাবজেক্টের যে ল্যাব আছে, 3টে সাবজেক্টের ল্যাবই তোমাদের কিন্তু 100 মার্কস করে, ঠিক আছে। 3টে সাবজেক্টে তোমাদের ল্যাব আছে, 3টে সাবজেক্টে কিন্তু তোমার 100 মার্কস করে। আর এটার জন্য প্র্যাকটিক্যালের ক্লাস থাকে 3টে করে ক্লাস থাকে পার উইক, যদিও এখনও অনলাইন অফলাইন বিভিন্ন মানে মিক্সড মোডে ক্লাস হয়েছে এই সেমিস্টারটা। তো যেটা হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকে 60 মার্কস, মানে তুমি ওই 3 মাস বা 4 মাস তোমার সেমিস্টারের যে টেনিওরটা, তার মধ্যে তুমি কি ল্যাব করেছো, তোমার পারফরমেন্স, তোমার ইন্টারনাল অ্যাসেসমেন্টের দ্বারা তুমি কিন্তু 60 মার্কস পাবে। তার মধ্যে তোমার ম্যানুয়াল আছে, মানে বা অ্যাসাইনমেন্ট যাকে তোমরা বলছো, তোমাদের স্যারা যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে তুমি কতটা ভালো করে সাবমিট করতে পারছো, সব কিছু ঠিকঠাকভাবে সাবমিট করতে পারছো কি না, না কিছু ভুল থাকছে,
যেটা হয়তো তোমরা পরে জানতে পারছো বা পারছো না। তো 60 মার্কস থেকে থাকে কিন্তু পুরোপুরি কলেজের হাতে, সেটা হচ্ছে ইন্টারনাল মার্কস। আর 40 মার্কস থাকে এক্সটার্নাল, এটাকে বলা হয় এক্সটার্নাল অ্যাসেসমেন্ট। আর 60 মার্কস থাকে কন্টিনিউয়াস ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এই 60 মার্কসটা কিন্তু তোমার 3 মাস ধরে কিন্তু তোমাকে টিচাররা ইভ্যালিউট করে তোমাকে একটা মার্কস দেবে। এবার ইভ্যালুয়েশনসটা বিভিন্ন কলেজে বিভিন্ন রকমভাবে হয়। এবার তোমাকে ফেস করতে হবে 40 মার্কস, তোমাকে এক্সটার্নাল পরীক্ষায় তোমাকে ফেস করতে হবে 40 মার্কস, ঠিক আছে। এবার 40 মার্কসের মধ্যে জেনারেলি যেরকমভাবে আমরা ডিভিশন করি মার্কসটাকে, ধরো আমি হয়তো কোনো জায়গায় যদি পরীক্ষা নিতে যাই, তখন 40 মার্কসটাকে আমরা কীভাবে ডিভাইড করি দেখো। 40 মার্কসের মধ্যে আমরা এটাকে ফার্স্টে দেখি তার ম্যানুয়াল কমপ্লিট আছে কিনা, তাকে আমরা ল্যাব ম্যানুয়াল বলছি, বা তোমরা যে বা অ্যাসাইনমেন্ট, ম্যানুয়াল বা অ্যাসাইনমেন্ট যেগুলো কলেজ থেকে দেওয়া হয়েছে সেগুলো প্রপার কমপ্লিট আছে কিনা, বা সেইগুলো টিচাররা সাইন করেছে কিনা ঠিকঠাকভাবে, ঠিক আছে, মানে তোমার ওই ম্যানুয়ালটা বা অ্যাসাইনমেন্টটা ইভ্যালুয়েশন হয়েছে কিনা। এর জন্য মার্কস থাকে তোমার 10 মার্কস, ওকে। সেকেন্ড হচ্ছে তোমার অন স্পট জব পারফরমেন্স, মানে তোমাকে হয়তো আমি একটা প্রোগ্রাম দিলাম, হয়তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ থেকে, বা হয়তো সি থেকে, বা হয়তো ডিএস থেকে, তুমি সেটা অন স্পট তোমাকে মেশিনে করে দেখাতে হবে তুমি কতটা ভালো সেটা করতে পারছো, তুমি রান করাতে পারছো কিনা প্রোগ্রামটা, বা তুমি প্রোগ্রামটাকে ডেসক্রাইব করতে পারছো কিনা যে কীভাবে কাজ করছে তোমার প্রোগ্রামটা, বা তোমার যে টাইটেলের এগেনস্টে তুমি লিখেছো প্রোগ্রামটা সেটা কতটা তুমি মানে বোঝাতে পারছো, যে এক্সটার্নাল এক্সামিনার আছে তাকে তুমি কতটা বোঝাতে পারছো, ঠিক আছে। তো তার জন্য থাকে কিন্তু 10 মার্কস। আর 10 মার্কস তোমার থাকছে ভাইবা ভয়েসির জন্য, ঠিক আছে। তোমার সেই টপিকের বা সেই সাবজেক্টের ওপরে তোমার ভাইবা ভয়েসি, তুমি কতটা ভালোভাবে অ্যান্সার করতে পারছো, কতটা ভালোভাবে অ্যান্সার করতে পারছো না। আর 10 মার্কস থাকে তোমার, এটা তোমার 10 মার্কস। আর 10 মার্কস থাকে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। 10 মার্কস থাকে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার বিহেভিয়ার, এভরিথিং, সব কিছু ওভারঅল 10। এই হচ্ছে তোমার 40 মার্কসের, এই হচ্ছে পারফরমেন্স, মানে এই তোমার হচ্ছে 40 মার্কসটা তোমার ইভ্যালুয়েশন স্ট্র্যাটেজি। এবার কোনো জায়গায় কোনো টিচার এই ভাইবা ভয়েসি মার্কসটাকে সে 20 করে দেয়, সে এতগুলো প্যারামিটার রাখে না, সেটাকে তোমার 20 করে দিল, তোমার ম্যানুয়ালটাকে 20 করে দিল, শুধুমাত্র ম্যানুয়াল দেখলো যে তুমি সব কিছু অ্যাসাইনমেন্ট করেছো কি না, সাবমিট করেছো কি না ঠিকঠাক, আর তোমার ভাইবা ভয়েসি তোমার 20 মার্কস, ঠিক আছে। এই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ইভ্যালুয়েশন স্ট্র্যাটেজি। একটা স্টুডেন্টকে ইভ্যালুয়েট করা হয় কিন্তু এর বেসিসে। এবার অনেক জায়গাতে তোমার ম্যানুয়ালস দেখে, ভাইবার যে কোশ্চেন জিজ্ঞেস করে, তারপরে তাকে মার্কসটা বসিয়ে দেয়। অন স্পট জব পারফরমেন্সটা কিন্তু খুব কম কলেজে হয়, যদি এক্সটার্নাল এক্সামিনার যদি মনে করে তাহলে সে নিতে পারে, না হলে এটা দরকার থাকে না, ঠিক আছে। আবার বডি ল্যাঙ্গুয়েজ বা তোমার বিহেভিয়ার অনেক সময় দেখে, অনেক সময় দেখে না। মানে মেনলি দুটো প্যারামিটার খুব বড় ফ্যাক্টর, সেটা হচ্ছে একটা হচ্ছে ম্যানুয়াল বা অ্যাসাইনমেন্ট, কতটা ক্লিয়ারলি তোমার লেখা আছে, কতটা তুমি ঠিকঠাক টাইমে সাইন করেছো। অনেক সময় ম্যানুয়াল থেকেও কোশ্চেন জিজ্ঞেস করে, বা অ্যাসাইনমেন্ট থেকে কোশ্চেন জিজ্ঞেস করে যে তুমি এই অ্যাসাইনমেন্টটা কী করে করলে, আমাকে একটু বোঝাও। একটা পাইথন একটা প্রোগ্রাম দেওয়া আছে, তোমাকে বলো যে তুমি আমাকে এটাকে বোঝাও যে প্রোগ্রামটা কীভাবে কাজ করছে, ঠিক আছে। বা তুমি প্রোগ্রামে তুমি যে স্টেটমেন্টগুলোকে লিখেছো, তোমাকে হয়তো জিজ্ঞেস করলো যে এই স্টেটমেন্টটা কী কাজ করছে, এই ফাংশনটার কী কাজ, বা এই মেথডটার কী কাজ, ওকে। তো তোমার এই অ্যাসাইনমেন্টের ওপর থেকেও কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে যে তুমি যেটা লিখেছো তুমি সেটা জেনে লিখেছো না জেনে লিখেছো, না কারো দেখে লিখেছো, এটা কিন্তু জাজ করে, ওকে। আর ভাইবা ভয়েসি মানে হচ্ছে যে কম্পিউটার প্রোগ্রামিংয়ের ল্যাব যদি হয়, তাহলে সেখানে তোমাকে কিন্তু কোশ্চেন করবে কম্পিউটার প্রোগ্রামিংয়ের ওভারঅল সাবজেক্ট থেকে। তো ওভারঅল সাবজেক্ট দেখো, আমার তো ল্যাবের যে প্রোগ্রামগুলো, তো তার তো বেসিস তো আমার সেই থিওরিটিক্যাল কনসেপ্ট, তাই না। তাহলে আমাকে সেই থিওরিটিক্যাল কনসেপ্ট থেকে কিন্তু আমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে, কম্পিউটার প্রোগ্রামিং বলো, ডেটা স্ট্রাকচার বলো, বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলো, যে আমাকে ল্যাবের জন্য। হ্যাঁ স্যার বলছি কি, যখন স্যার কোশ্চেন করবে সব ইংলিশে করবে না স্যার, বাংলাতেই বলবে? সব বলবো, ঠিক আছে, কিসে বলবে সব বলে দেবো, ঠিক আছে। তো তোমার যে কোনো মানে তোমার 3টে সাবজেক্ট যদি তোমার থিওরিটিক্যাল কনসেপ্ট যদি তোমার রেডি থাকে, অতএব তোমার ভাইভাতে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। অনেক সময় অনেক টিচার আবার জিজ্ঞেস করে যে তোমাকে কোথা থেকে কোশ্চেন জিজ্ঞেস করবো বলো, কোন টপিক থেকে, তখন তোমার সেই সাবজেক্টে তোমার যে টপিকটা সব থেকে স্ট্রং, তুমি হয়তো তোমার হয়তো অ্যারেটা খুব ভালো স্ট্রং আছে, বা তোমার হয়তো লুপটা খুব ভালো স্ট্রং আছে, বা হয়তো ফাংশন তুমি খুব ভালো করে জানো, তুমি সেই টপিকটা পড়লে যে স্যার আমাকে ফাংশন থেকে কোশ্চেন জিজ্ঞেস করো, তোমাকে জিজ্ঞেস করবে, আবার না জিজ্ঞেস করতেও পারে। আর যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে সেটা কিন্তু থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল মিশিয়ে,
তোমাকে হয়তো বললো যে একটা ফাংশন লেখো, যে ফাংশনটা হয়তো 3 নাম্বারসের মধ্যে অ্যাডিশন করতে পারে, জাস্ট আমাকে ফাংশনটা লিখে দেখাও। যে তোমাকে সে চেক করছে যে তুমি প্রোগ্রামিংয়ের কোডিং লিখতে পারো কিনা, বা তুমি ফাংশন কী করে লিখতে হয় তুমি জানো কিনা। ওকে, তো এরকম দেখো, আমি কম্পিউটার প্রোগ্রামিংয়ে তোমার যা কিছু কোশ্চেন বলেছি, আমার সাথে একদিন আমরা কোশ্চেন নিয়ে ডিসকাশন করছিলাম, তো সেই সমস্ত কোশ্চেনই কিন্তু প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করতে পারে। তার সাথে তোমার প্রোগ্রামিং এবিলিটি কতটা, তোমাকে হয়তো টুকটাক দু একটা কোড দিয়ে বলতে পারে এই কোডটা একটু লিখে দেখাও আমাকে, একটা নাম্বারে ফ্যাক্টোরিয়াল বের করবো, আমাকে একটা কোড লিখে দেখাও তো। বা আমরা হয়তো ফিবোনাকি সিরিজ ক্যালকুলেট করবো, বা হয়তো জিসিডি করবো, বা ডিফারেন্ট যে প্রবলেমগুলো আমরা পড়েছি, বা রিভার্স অফের নাম্বারের লজিকটা বলো তো। এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমার কম্পিউটার প্রোগ্রামিং থেকে বা ডিফারেন্ট সাবজেক্ট থেকে কিন্তু এরকম টাইপের কোশ্চেন তো ওরা জিজ্ঞেস করবে। মানে এরকম নয় যে আমি ল্যাবের পরীক্ষা মানে আমাকে ল্যাব থেকে জিজ্ঞেস করবে। তো ল্যাবের কনসেপ্ট আমার কোত্থেকে এসছে, আমার তো সেই থিওরিটিক্যাল কনসেপ্ট থেকেই এসছে। তো ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমার ওই থিওরিটিক্যাল সাবজেক্ট থেকে আসবে, ঠিক আছে। সাথে কিছু কোডিংয়ের কনসেপ্ট তোমাকে জিজ্ঞেস করবে। হয়তো তোমাকে সিতে বললো যে স্ক্যানএফ ফাংশন আর গেটএস ফাংশনের মধ্যে ডিফারেন্স কী, বা তোমাকে বললো ক্যালক আর ম্যালকের মধ্যে ডিফারেন্স কী, ক্যালক কটা প্যারামিটার নেয়, ম্যালক কটা প্যারামিটার নেয়, কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্সের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কোনটা। এই ধরনের কোশ্চেন কিন্তু যেগুলো ইন্টারভিউ কোশ্চেন, এগুলোকে কিন্তু মানে সব থেকে পপুলার ইন্টারভিউ কোশ্চেন, মানে এইগুলো ছাড়া কিন্তু কোশ্চেন হয় না। হ্যাঁ, ভেরিয়েবল কনস্ট্যান্টের মধ্যে ডিফারেন্স কি, যদি খুব সহজ কোশ্চেন করে তাহলে এই ধরনের কোশ্চেন করতে পারে। আমরা পয়েন্টার কেন ব্যবহার করব, কেন পয়েন্টার ফ্লেক্সিবল। ওকে, তো জাভা তো পয়েন্টার ইউজ করে না, সি তো পয়েন্টার ইউজ করে, তাহলে জাভা পয়েন্টার ইউজ না করে কী করে কাজ করে, এই ধরনের কোশ্চেন কিন্তু, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো, কারণ এই কোশ্চেনগুলো আমরা কিন্তু জানি, কোশ্চেনগুলো আমরা ফেস করে, আমরা কিন্তু পড়েছি এই কোশ্চেনগুলো, এই কনসেপ্টগুলো। অতএব যা কিছু কোশ্চেন করতে হবে কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্ট থেকে, ল্যাবের কনসেপ্ট থেকে কিন্তু খুব কম কোশ্চেন জিজ্ঞেস করবে। হ্যাঁ, পাইথনের ডিফারেন্ট ফাংশনের কথা জিজ্ঞেস করবে, তোমাকে হয়তো বললো যে লিস্ট আর ডিকশনারির মধ্যে ডিফারেন্স কি পাইথনে। ওকে, তোমাকে হয়তো পাইথনে তোমার ওই যে আমার রেগুলার এক্সপ্রেশনের যে ফাংশনগুলো আছে, তোমাকে সেই ফাংশনের কাজ জিজ্ঞেস করলো, বা আমার ফাইল হ্যান্ডলিংয়ের যে ডিফারেন্ট ফাংশনস রয়েছে সেই ফাংশনগুলোর তোমাকে তার কাজ কী, কীভাবে কাজ করে, তার পারপাস কী, সেটা জিজ্ঞেস করতে পারে। একটা পাইথনে আমরা কী করে ইনপুট নেব, ঠিক আছে, পাইথন আমরা কী করে ইনপুট নিতে পারি, কোন ফাংশনের হেল্প নিয়ে, বা পাইথন যখন ইনপুট নেয় তখন পাইথন সেই ইনপুট ফাংশন আমাকে যেটাকে ইনপুট নিচ্ছে সেটাকে কী হিসাবে আমার কাছে পাঠায়, না দ্যাট ইজ এ স্ট্রিং, আমাকে তাকে আবার ইন্টে কনভার্ট করতে হয় যদি আমরা কোনো অপারেশন করতে চাই, যদি আমাদের কোনো ফার্দার প্রসেসিং করা দরকার পড়ে। তো আমরা যা কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট যা কিছু পড়েছি সবটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। যে কোত্থেকে কোশ্চেন করবে সেটা কিন্তু স্পেসিফিক্যালি বলা যাচ্ছে না, কারণ সেটা কিন্তু ডিপেন্ড করছে সেই পার্টিকুলার যে এক্সামিনার আসছে তার পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করছে। যেটা কোথাও কিন্তু সেট করা নেই যে পরীক্ষায় গেলে এই কোশ্চেনগুলোই করতে হবে, যে আসবে তার উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট কী ধরনের কোশ্চেন সে করবে আর তোমরা কী ধরনের কোশ্চেন তোমরা ফেস করবে। অতএব এটা কিন্তু মানে কোনো সাজেশন হয় না, ঠিক আছে। তোমাকে থ্রু আউট তোমাকে সিলেবাস তোমাকে পড়তে হবে, তোমাকে সাবজেক্টের নলেজ থাকতে হবে, তবে তুমি ভালো সেশনাল পরীক্ষা তুমি ভালো অ্যান্সার করে আসতে পারবে। আমরা যদি একটু সাউন্ড হই ঠিকঠাকভাবে প্রতিটা সাবজেক্টে, যে 3টে সাবজেক্ট আমাদের ল্যাবে আছে, তো তাহলে কিন্তু আমরা সেশনাল পরীক্ষা খুব ভালোভাবে দিয়ে আসতে পারবো। আবার এরকমও নয় যে তোমাকে অ্যালগোরিদমের সাবজেক্ট, তোমাকে ডেটা স্ট্রাকচারের সাবজেক্টের মধ্যে কিন্তু তোমাকে আবার অ্যালগোরিদম থেকেও কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, কারণ যেহেতু তোমার অ্যালগোরিদম আর ডেটা স্ট্রাকচার কিন্তু তোমার প্রায় রিলেটেড। ওকে, আমাকে বলতেই পারে যে অ্যাসিম্পটোটিক নোটেশন কেন কাজে লাগে, বা বিগ ওর সাথে বিগ থিটার ডিফারেন্স কী, আমাকে বলতেই পারে অ্যালগোরিদম থেকে। বা আমাকে অ্যালগোরিদম থেকে তোমার হয়তো আমাকে বললো যে বাবল শটের অ্যালগোরিদমটা একটু বলো তো কীভাবে কাজ করছে বাবল শট, তোমাকে হয়তো অ্যালগোরিদম তোমাকে লিখতে বলবে না কোনোভাবে, কীভাবে কাজ করছে তোমাকে হয়তো বলতে বলবে, ঠিক আছে। একটা এক্সাম্পল নিয়ে আমাকে বাবল শটটা করে দেখাও তো, এইসব। বা কমপ্লেক্সিটি, সব থেকে মানে ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে তোমাকে ডিফারেন্স শর্টিংয়ের জন্য তোমাকে কিন্তু কমপ্লেক্সিটি জিজ্ঞেস করবে। আর আমি বলবো ডেটা স্ট্রাকচারের ভাইভাতে অ্যাপিয়ার করার আগে প্রত্যেকটা শর্টিং অ্যান্ড সার্চিংয়ের কমপ্লেক্সিটিটা একটু ভালো করে দেখে যাবে সবাই। আমি তার জন্য দেখবো একটা আমি ইমেজ ফাইল পাঠিয়েছিলাম, তোমাদের গ্রুপে শেয়ার করেছিলাম, হয়তো অনেকে বুঝতে পারোনি, অস্পষ্ট হচ্ছিল। তো এমনিতে তোমরা তো ধরো ডিসকাস করেছি, তাও ওই ফাইলটা একটু দেখবে সবাই, মানে যতটা বুঝতে পারো। ওখানে কিন্তু সমস্ত শর্টিং সার্চিংয়ের সমস্ত কিন্তু তোমার কমপ্লেক্সিটি দেওয়া আছে, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি সব দেওয়া আছে, ওটা একটু ভালো করে দেখে যাবে। আমাদের ওই লিংক লিস্টটা হয়নি, ওটার যদি একটু মানে লিংক লিস্টটা এত হবে, কঠিন পাচ্ছি না। হবে হয়ে যাবে। নোটটা আমার তো দেখবে, তো নোট মনে হয় আমি দিয়েছি, নোট দেওয়া আছে, আর লিংক লিস্টের ক্লাসটা আমরা
খুব তাড়াতাড়ি আমরা লিঙ্ক লিস্ট কমপ্লিট করব, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আমরা লিঙ্ক লিস্ট কমপ্লিট করব। ওকে, তো আমরা হয়তো এই উইকেই হয়তো লিঙ্ক লিস্টটা আমরা কভার আপ করে ফেলতে পারি। এই উইকের মধ্যেই আমার কভার আপ হয়ে যাবে লিঙ্ক লিস্ট, যতটা আমি এক্সপেক্ট করছি। ওকে, আমি শেষ করে দেবো এই উইকের মধ্যে, আমি লিঙ্ক লিস্ট শেষ করে দেবো। তাহলে কীরকম টাইপের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে বা কেমন হতে পারে সেটা কিছুটা আইডিয়া পাওয়া গেল, যে কীরকম টাইপের হতে পারে বা কীরকম টাইপের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। কোশ্চেন কিন্তু কি জিজ্ঞেস করবে, কারণ অনেক কোশ্চেন তো আছে, একটা সাবজেক্ট থেকে তোমার কয়েক হাজার কোশ্চেন হয়, এবার তুমি কত সাজেশন ভিত্তিক তুমি কোশ্চেন পড়ে যাবে। কিন্তু যেগুলো আমাদের মানে যেগুলো তোমার ইম্পর্টেন্ট যে টপিকগুলো, তার থেকে কিন্তু বেশিরভাগ কোশ্চেন জিজ্ঞেস করে। সি এর কথা, সি প্রোগ্রামিং যখনই আসে, তা সি প্রোগ্রামিং আসা মানে কিন্তু সেখানে কিন্তু কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, ক্যালক প্যালক কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, পয়েন্টারে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। এগুলো কিন্তু কমন কোশ্চেন। তো ডিফারেন্স থেকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে? আর আমি তো বাকিটা তো বললামই। ডেটা স্ট্রাকচারে তোমাকে থিওরি থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে? স্ট্যাক কীভাবে কাজ করে, বা কিউ তার ইনসারশন কীভাবে হয়, সার্কুলার কিউতে কীভাবে ইনসারশন করব, সার্কুলার কিউ আর ডি কিউর মধ্যে ডিফারেন্স কী, এই ধরনের কোশ্চেন। ট্রি থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে, ডিফারেন্ট ডেফিনেশন যেগুলো আছে আমাদের ট্রিতে, যে ডিফারেন্ট তোমার টার্মিনোলজি যেগুলো আছে, গ্রাফের তোমার ডিফারেন্ট যে ডেফিনেশন আছে, ওখান থেকেও কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। বিএফএস ট্রাভার্সাল আমি কীভাবে করব, ডিএফএস ট্রাভার্সাল কীভাবে করব, স্প্যানিং ট্রি বলতে কী বোঝো, বা আমি প্রিমস আর কুসকাল দিয়ে আমি কীভাবে মিনিমাম স্প্যানিং ট্রি আমি বের করব, আমি, তাই না? কস্ট কীভাবে বের করব, কী ডিফারেন্স আছে প্রিমস আর ইয়ের মধ্যে, কুসকালের মধ্যে, বা বিএফএস ডিএফএস এর মধ্যে কী ডিফারেন্স আছে, ঠিক আছে? হ্যাশিং থেকে কোশ্চেন জিজ্ঞেস করে। ওকে, তো এই টাইপের আমাকে কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্ট কিন্তু আমাকে ক্লিয়ার রাখতে হবে, কারণ থিওরিটিক্যাল কনসেপ্ট না হলে কিন্তু করা যাবে না। কোডগুলো কি লিখে দেখাতে বলবে? না 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 না, কোনোদিন বলবে না, অত টাইম কোথায়? তোমাকে যদি একটা বলে যে মার্কশটের কোডটা লিখে দেখাও, সেটা তোমার মার্কশটের কোড তোমার কোনোদিন পরীক্ষাতেও আসবে না। তোমাকে তোমাকে তো বলতে পারে যে মার্কশট কীভাবে হয়, তুমি নিশ্চয়ই প্রসিডিওরটা তখন তুমি দেখাতে পারবে, একটা লিস্ট অফ আইটেম নিয়ে মার্কশট কীভাবে হয়। বা কোনো সময় তোমাকে বলবে না যে অ্যালগরিদমটা কী বা তার কোডটা তুমি আমাকে লিখে দেখাও, কোনোদিনই বলবে না। বুঝতে পেরেছো? অতএব এইগুলো কিন্তু মানে এই যে মানে বড় বড় যে কোশ্চেনের যেগুলো অ্যান্সার, মার্কস শর্ট, কুইক শর্ট, এর কিন্তু কোনোদিন তোমাকে কোড লিখতে বলবে না, বা র্যাডিক শর্ট। স্যার, ডেটা স্ট্রাকচারের ওই ইমপ্লিমেন্টেশন অফ স্ট্যাক ইউজিং হ্যাঁ। অ্যারে, এইগুলোর কি কোড লিখতে বলবে পরীক্ষার সময়? মানে থিওরি পরীক্ষাতে কি অ্যালগরিদম আসবে নাকি কোড আসবে? অ্যালগরিদম আসবে, কোড আসবে না। অ্যালগরিদম আর ডেটা স্ট্রাকচার সাবজেক্টের মধ্যে কোন অ্যালগরিদম আসবে? কোড ধরবে? হ্যাঁ, ভাই তুমি কিভাবে ইমপ্লিমেন্ট করবে তোমাকে জিজ্ঞেস করতে পারে, কিভাবে অ্যালগরিদমটা কাজ করছে তোমাকে জিজ্ঞেস করতে পারে, কিন্তু তোমাকে বলবে না যে এই কোডটা তুমি লিখে দেখাও। সিতে বলতে পারে, কিন্তু ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম কিন্তু তোমাকে বলবে না যে এই কোডটা লিখে দেখাও, সিতে বলতে পারে। ওকে, সে বলছি অ্যালগরিদম তো আমাদের নেই তো কোনো, সাথে কোনো। আমি বলছি তো ল্যাব নেই, কিন্তু তোমাকে ডেটা স্ট্রাকচারের কোশ্চেনে কিন্তু তোমাকে অ্যালগরিদমের কোশ্চেন ধরতে পারে। হ্যাঁ, আমি সেটাই বললাম, ঠিক আছে? ডিএসএ কোশ্চেন আমাকে অ্যালগরিদম ধরতে পারে। বলো এখান থেকে আর কি জানার আছে বলো। আমি মানে অ্যাকচুয়াল যেটা সিনারিও আমি কিন্তু সেটাই কিন্তু তোমাকে বললাম, মানে যেভাবে জিনিসটা কন্ডাক্ট করা হয়। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে কলেজ কিন্তু কোনোদিনই কিন্তু এখানে কাউকে কম মার্কস দেয় না, আবার যে এক্সটার্নাল যে যায় সে কিন্তু কোনোদিনই কিন্তু কাউকে ফেল করায় না, এটাও বলে রাখলাম, ঠিক আছে? কারণ সে যে কলেজে যাচ্ছে ধরে নাও, সেখানে ধরে নাও সে যদি তোমার কাউকে যদি ফেল করিয়ে দেয়, কারণ ফেল করানো মানে ধরে নাও তোমার যদি 50% কমে যদি তোমার মার্কস হয়ে যায়, তোমার কিন্তু ফেল হয়ে যাবে ল্যাবেতে। সেটা কিন্তু কোনো এক্সটার্নালি কিন্তু কোনো দিনই আমি ধরুন প্রায় আজকে 12 বছর আছি এই সিস্টেমের সাথে, আমি কোনোদিন শুনিনি যে আমার ল্যাবে কোনো স্টুডেন্ট ফেল করেছে কোনো কলেজে। তোমরা নিশ্চয়ই শুনোনি কোনোদিন যে ল্যাবে কোনো স্টুডেন্ট ফেল করেছে। 50% মার্কস মানে আউট অফ 60 50% মার্কস সমস্ত কলেজই দেয়, ঠিক আছে? আর এক্সটার্নাল পরীক্ষা যদি তোমার 40 নাম্বারের বললাম ভাই আছে 40 নাম্বারে 40 মার্কসের আছে, তো অ্যাটলিস্ট 50% মার্কস কিন্তু এক্সটার্নাল এক্সামিনার তোমাকে দিয়ে যাবে, তুমি কিছু বলতে পারো আর না পারো, তোমাকে 50% মার্কস মানে আউট অফ 40 তোমাকে কিন্তু 20 তোমাকে সে দেবেই, তুমি কিছু বলতে পারো আর না পারো। এবার যত তুমি ভালো বলতে পারবে তো তোমার মার্কসটা ভালো হবে, 38, 39, 40,
40 পর্যন্ত আমরা দিয়ে আসি। যাদের একটু ভালো নলেজ আছে তাদেরকে আমরা 40 পর্যন্ত দিয়ে আসি। এখানেই কিন্তু মার্কসটা ক্যারি করে, এখানেই মার্কসটা ক্যারি করে, ঠিক আছে? কারণ আউট অফ 60, কারণ ধরো তোমার থিওরিতে তোমার ধরো 60 আছে, তুমি সেখানে তুমি যতটা মার্কসের তুমি ডিফারেন্স রাখতে পারবে অন্যদের থেকে, তার থেকে কিন্তু ল্যাবে একটু ভালো পারফরমেন্স দেখাতে পারলে তুমি কিন্তু আরও ভালো মার্কস পাবে। যে কিছুই বলতে পারলো না সে 20 পেলো হয়তো, আর তুমি সব বলেছো, তুমি কিন্তু 40 পাবে। তখন কিন্তু দেখো তোমার 20 মার্কসে কিন্তু ডিফারেন্স হয়ে গেল। আর এখানে থিওরিটিক্যাল সাবজেক্টে তোমার 40 মার্কসের ইন্টারনাল আর 60 মার্কস তোমার হচ্ছে এক্সটার্নাল, মানে সেমিস্টার হবে। সেই 40 মার্কসও তোমাকে পাস করতে হবে, আবার 60 মার্কসও তোমাকে পাস করতে হবে, তবে তুমি কিন্তু পাস করবে সাবজেক্টটায়। যে এরকম নয় যে আমি আউট অফ 100 আমি 40% মার্কস পেয়েছি মানে আমি পাস করে গেলাম, তা কিন্তু নয়। তোমাকে 40% তোমাকে আউট অফ 40 পেতে হবে, আর 40% তোমাকে আউট অফ 60 পেতে হবে, তবে তুমি কিন্তু পাস করবে সেই সাবজেক্টে। এটা আগে এই রুলসটা ছিল না, এটা তোমাদের তোমাদের যে নিউ সিলেবাস থেকে কিন্তু এই রুলসটা কিন্তু এআইসিটি ইমপ্লিমেন্ট করেছে প্রতিটা পলিটেকনিক কলেজে। এটা খুব একটা বাজে রুলস, তাই না? খুব বাজে রুলস। যাই হোক, তো এখন এআইসিটি মানতে হবে। কেটে গেল। 40% মার্কস তোমাকে ইন্ডিভিজুয়াল তোমাকে ক্যারি করতে হবে। তার মানে হচ্ছে যে আমাদের থিওরি সাবজেক্টে ডিভিশনটা এরকম 40 + 60। 60 হচ্ছে তোমার এন্ড সেমিস্টার এক্সামিনেশন, আর 40 হচ্ছে তোমার ইন্টারনাল থাকে এর মধ্যে 20, তাই তো? 20 থাকে ইন্টারনাল, 10 থাকে তোমার অ্যাসাইনমেন্ট, মানে থিওরিটিক্যাল অ্যাসাইনমেন্ট 10, আর 10 থাকে তোমার অ্যাটেন্ডেন্স, কলেজের অ্যাটেন্ডেন্স, তো তোমার হচ্ছে 10 নিয়ে এটা তোমার হয় 40, বোঝা গেল? আর 60 তোমার হচ্ছে তোমার সেমিস্টার পরীক্ষা, এটা তোমার সেমিস্টার এক্সাম। তো এখানে তোমাকে কিন্তু 40% মার্কস তোমাকে পেতে হবে। তাহলে 60 40% মার্কস মানে কত হচ্ছে বলো? 24, 24 তোমাকে তুলতেই হবে, তো তুমি পাস করবে সাবজেক্টটায়, বোঝা গেল? 24 তোমাকে তুলতেই হবে। আর এই 40-র মধ্যে আশা করি সবাই 50%-এর বেশি সবাই মার্কস পাবে এখানে 40-র মধ্যে, বোঝা গেল? এটা কিন্তু মানে এক্সামিনেশন পলিসি তোমাদের ক্ষেত্রে, বা মানে পাস করার যে রুলস সেটা কিন্তু এটা। ওকে, তো অতএব 24 60 থেকে তোমাকে 24 পেতে হবে, কারণ দেখো আমার তো এখানে 42 মার্কসের শর্ট কোশ্চেন থাকবে, আর 18 মার্কসের আমার থাকবে ডেসক্রিপটিভ। তো সেখান থেকে আশা করে 24 তো আমরা না পাওয়ার কিছুই নেই, তাই না? 24 এখান থেকে না পাওয়ার কিছু নেই। আমার যদি ক্লাসগুলো ফলো করো 24 পাওয়াটা কোনো ফ্যাক্টরই না, তুমি সমস্ত কোশ্চেন তুমি কমন পাবে। যে এরকম হবে না যে আমি কোশ্চেন কমন পাইনি, যে স্যার আপনি পড়িয়েছেন সেখান থেকে কোনো কোশ্চেন আসেনি, এটা কিন্তু তোমরা কেউ বলতে পারবে না। পরীক্ষাটা দিয়ে দেখো, কিন্তু আমার লেকটা কিন্তু ফলো করতে হবে, কারণ আমি মানে যতটা ডিটেলসে পড়াই তার বাইরে কোশ্চেন হওয়ার কথা না, ঠিক আছে? তার বাইরে কোশ্চেন হওয়ার কথা নয়। আর আমরা আরেকটু টাইম পেয়ে গেলাম, মানে আমরা কিন্তু আরও ডিটেলসে পড়েছি। যে কনসেপ্টগুলো হয়তো আমাদের টাইম না থাকলে হয়তো আমরা যেটাকে হয়তো 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতাম, যে টপিকটা আমি ফাইলকে 2 দিন ধরে পড়িয়েছি, পাইথনের ফাইল, আবার আদার্স অনেক টপিক আমি 2 দিন ধরে পড়িয়েছি, কারণ ডিটেলসে আমরা গেছি। ওটা কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? আর আমরা মডেলও সলভ করেছি, মডেল কোশ্চেনগুলো আমরা পাচ্ছি, সেটাও আছে। আমাদের সেমিস্টারে কোশ্চেনগুলো ফলো করতে হবে, যেগুলো আছে সাবজেক্টগুলো আমাদের প্রিভিয়াস সেমিস্টারে ছিল যেগুলো, সেগুলোকে ফলো করতে হবে। আর ওই ম্যাট্রিক্স কিন্তু কেউ ভরসা করো না, যে ম্যাট্রিক্স থেকে যা আছে সেগুলো পড়ে যাবো, সেটা কিন্তু ভরসা করতে চাও না, কারণ ম্যাট্রিক্সের যে অ্যান্সারগুলো সেগুলো কিন্তু টু দ্য পয়েন্ট নয়, আর অনেক শর্ট কোশ্চেন ভুলও থাকে। ওকে, অতএব সেটা কিন্তু ম্যাট্রিক্সের আশা কিন্তু ছেড়ে দাও। আমরা অনেকে বিশ্বাস করি যে ম্যাট্রিক্স পড়ে হয়তো ম্যাট্রিক্স করে পাস করা যায়, পাসটা হয়তো করতে পারবে, কিন্তু ভালো মার্কস পাওয়া যায় না। ওকে, অতএব একটু এখনও সময় আছে। আমি তো প্রথম থেকে অনেকদিন থেকেই বলছি তোমাদেরকে পড়া স্টার্ট করে দাও। আমরা তো যেভাবে মানে পড়ছি, আশা করি সেখানে কোনো অসুবিধা নেই। কোনো একটা টপিক যদি বুঝতে না পারো, যদি এটা খাতা পেন নিয়ে বসো, আমার যদি ওই রেকর্ডিংটা যদি একবার মানে দেখে নাও, আমার মনে হয় যেন আর কোনো সেখানে গাইডেন্স দরকার লাগবে না। হ্যাঁ স্যার। তো সেটা আমার মনে হয় এখন সেটা সময় চলে এসছে অলরেডি, সেটা কিন্তু সবাই কিন্তু একটু প্রিপারেশনটা ভালো করে নাও।
মানে আমি চাই সবার কাছ থেকে ভালো মার্কস আমি এক্সপেক্ট করছি, কারণ আমি যতটা এফোর্ট দিয়ে তোমাদেরকে পড়িয়েছি আমি স্বাভাবিক কারণে আমি এক্সপেক্ট মানে করতেই পারি সেটা, তাই না? আর সেখানে তোমাদের রেসপন্সও ভালো পেয়েছি, যে এরকম নয় যে আমি পড়িয়ে গেছি তোমরা কোনো রেসপন্স করোনি, বা তোমরা ভালো রেসপন্স করেছো, ভালো মানে আমরা যে টাস্কগুলো দিয়েছি সেগুলো সলভ করে আমাকে পাঠিয়েছো, অনেকে ঠিক অনেকে ভালোভাবেই করেছে, তো অতএব আমার তো মনে হয় খুব ভালো মানে রেজাল্ট হবে। একটু শুধুমাত্র পড়তে হবে, পড়তে হয় মানে মুখস্থ করা নয় কিন্তু আমি কিন্তু বারবার বলি কোনো কিছু মুখস্থ করবে না, কম্পিউটার সায়েন্সে কিন্তু কোনো কিছু মুখস্থ করার জিনিস নেই, বুঝতে হবে, বুঝে তোমাকে মনে রাখতে হবে। ওই বুঝে মনে রাখার মানে কিন্তু তোমার কিন্তু একদিকে থেকে তোমার কিন্তু মুখস্থ হয়ে গেল, কিন্তু তোমাকে সেটা বুঝে রাখতে হবে, বুঝে কিন্তু ভুলবে না, আর মুখস্থ করলে ভুলে যাবে, পরীক্ষা হলে থেকেও ভুলে যাবে। আর বোঝা প্লাস প্র্যাকটিস দুটো জিনিস দরকার, বুঝতে হবে আবার প্র্যাকটিসও করতে হবে, কারণ দেখো প্রতিটা সাবজেক্টে আমার কিন্তু নিউমেরিক্যাল রয়েছে। সিতে প্রোগ্রামটাই তো নিউমেরিক্যাল, পাইথনে প্রোগ্রাম আছে সেটাও নিউমেরিক্যাল, সিএসওতে তোমার নিউমেরিক্যাল আছে, ডেটা স্ট্রাকচার আর অ্যালগরিদম তো বলতেই নেই, প্রত্যেকটা টপিকেই নিউমেরিক্যাল। অর্থাৎ নিউমেরিক্যালটা একটু অবশ্যই প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার সময় নামানোটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? একটু প্র্যাকটিস করো নিউমেরিক্যালগুলো, যে একবার দেখে নিলাম স্যার বলেছে বলে স্যারের ভিডিওটা একবার দেখে নিলাম, হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরে গেছি, পরীক্ষা হলে গিয়ে এই করতে পারবো। প্র্যাকটিস গুলো স্যার, হ্যালো হ্যাঁ বলো হ্যালো বলো, হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বলছি যে স্যার এই প্র্যাকটিস গুলো যখন কম্পিউটারে করছি তখন একটা সুবিধা কি, কম্পিউটারে কম্পাইলার থেকে আমরা যদি এরর থাকে বুঝতে পারি হ্যাঁ আর সেটাকে কারেকশন করে নিতে পারি, হ্যাঁ কিন্তু যখন আমি খাতায় লিখতে যাচ্ছি, সাপোজ ধরুন হ্যাঁ কোলন লিখতে মিস্টেক হয়ে যাচ্ছে, হ্যাঁ তখন এইগুলোর জন্য কি না পুরো না 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 প্রোগ্রামটাই না কেটে দেবে? না, কাটবে না। তুমি কোনো সিনট্যাকটিক্যাল, তোমার কোনো সিনট্যাক্সে ভুল হয়েছে, তুমি কোনো সেমিকোলন দিতে ভুলে গেছো, তো তোমাকে মার্কস কাটবে না, সেখানে মার্কস কাটবে না, ঠিক আছে? সেখানে মার্কস কাটবে না। কি বললাম? তোমার লজিকে যদি কোনো ভুল হয় তখন কিন্তু তোমাকে মার্কস দেবে, তোমাকে কেটে ওখানে জিরো বসিয়ে দেবে, লজিকে যেন ভুল করবে না। একটা তোমার ছোটো একটা কমা বা একটা সেমিকোলন দিয়ে তোমার ভুলে হয়ে গেছে, তোমার 5 আছে, তোমাকে কিন্তু 5ই দেবে, তোমাকে সেই জায়গাটা হয়তো একটা লাল কালির দাগ দিয়ে তোমাকে পাশে 5ই মার্কসটা বসাবে, বুঝতে পেরেছো? সেখানে কিন্তু কোনো মার্কস কাটবে না। হ্যাঁ, এবার তুমি প্রত্যেকটা লাইনে তুমি সিনট্যাকটিক্যাল ভুল করছো, তাহলে কিন্তু তোমাকে কেটে ওখানে জিরো বসিয়ে দেবে, কারণ সে জানবে যে এর কোনো বেসিক নলেজই নেই, তাই না? অর্থাৎ ঠিক আছে তোমার স্যার। সিলি মিস্টেকগুলো কিন্তু সবসময় ইগনোর করবে, আর আমরাও ইগনোর করি, অনেক কিছু ইগনোর করি আমরা। আমি দেখেছি যে সেই স্টুডেন্টটা মানে সিলি মিস্টেক বুঝেছে কিনা। বলতে প্রোগ্রামটা লিখছি যখন আমি কম্পিউটারে করছি তখন আমার অসুবিধা হচ্ছে না, হুম, যখন খাতায় সেটাকে প্র্যাকটিস করতে হবে, আমাকে থিওরিটিক্যালি তো খাতায় লিখতে হবে, অবশ্যই। সেটাকেই আমি খাতায় লিখতে যাচ্ছি, হুম সঙ্গে সঙ্গেই লিখতে যাচ্ছি, হুম কি করছি না দুটো লাইন হয়তো কোলন দিতে ভুলে গেলাম, কিন্তু কম্পিউটার হলে সঙ্গে সঙ্গে এরর দেখাচ্ছে, তুমি বুঝতে তুমি পেরে তুমি যাচ্ছি। একবার লিখে এইটা এই তুমি একবার লিখে নিয়ে তুমি খাতায় লিখে নিয়ে একবার চেক করে নাও, একবার ভেরিফাই করো, যে তুমি বুঝতে পারছি কোথায়, না স্যার, কি তুমি বলছেন? তুমি খাতায় লিখে নিয়ে একবার ভেরিফাই করে নাও যে কোথায় তুমি কোলন দাওনি, কোথায় সেমিকোলন দাওনি, তাহলে তোমার ওটা ভুলটা ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে। স্যার কথা টোটালি কেটে যাচ্ছে। তুমি শুনতে পাচ্ছ তো? তোমার সমস্যা হচ্ছে, দেখো প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের। হ্যাঁ স্যার, এবার বলুন স্যার, হ্যাঁ, এবার বলুন স্যার, তুমি এবার বুঝতে তুমি পারছি। তুমি খাতায় লিখে বলুন একবার স্যার। ভেরিফাই করে নাও যে আমি ঠিক লিখেছি না ভুল হ্যাঁ লিখেছি। হ্যাঁ হ্যাঁ, খাতায় লিখে আমি হ্যাঁ লাইন বাই লাইন ওই ল্যাপটপ হ্যাঁ দেখে মিলিয়ে নিই, হ্যাঁ বিকজ ল্যাপটপ তো ভুল হবে না, হুম ফার্স্ট ওকে রান করাই কোডটাকে, হুম তারপরে আমি খাতায় লিখি, হুম লেখার পরেও দেখি হয়তো কিছু কিছু জায়গায় যখন আমি ল্যাপটপ থেকে মেলাই তখন দেখি কিছু কিছু জায়গায় হয়তো তুমি দুটো তুমি লাইন হয়তো কোলন দিতে মিস্টেক করেছি। তুমি ল্যাপটপ থেকে মেলানোর আগে তুমি নিজে একবার মিলিয়ে নাও যে কোথায় তুমি ভুল করেছো, তুমি একবার দেখো নিজে। কারণ দেখো ল্যাপটপ থেকে ওকে স্যার। তাই না, তুমি যখন ল্যাপটপে যখন লিখেছো, আসল কিন্তু আমি বারবার বলি কিন্তু প্রোগ্রামিং কিন্তু ল্যাপটপে শেখা যায় না বা মেশিনে শেখা যায় না, খাতা কলমে শিখতে হয় প্রোগ্রামিং। তারপর তোমার কোনো সেটাকে তুমি রান করে কি পাচ্ছ সেটা তুমি কিন্তু দেখছো মেশিনে, আসল কিন্তু শেখা হচ্ছে প্রোগ্রামিংটা খাতা কলমে, বুঝতে পেরেছো? ও তারপরে তুমি আচ্ছা তুমি তো আচ্ছা। তুমি যখন লিখছো ল্যাপটপে তখন তুমি কি না দেখে লিখছো? হ্যাঁ, আমি একদম না দেখে লিখছি, না দেখে আমি একদম ল্যাপটপে রান করাই, তারপরে হুম আমি নিজের খাতায় লিখি, দেন আমি তারপরে ল্যাপটপ আর আমার খাতা চেক করি। হুম ভালো প্রসিডিওর, এটা কি ফলো করো, কিন্তু তোমার ল্যাপটপে মেলানোর আগে তুমি একবার নিজে একবার মিলিয়ে নাও, দুবার চেক করে নাও, তারপরে মেলাও ল্যাপটপের সাথে, তা তোমার ভুলটা তুমি কিন্তু ধরতে পারবে। মানে তোমাকে কম্পাইলার হতে হবে,
তোমাকে কম্পাইলার হতে হবে, আমি তো আপনি বলছেন আমি খাতায় আগে লিখে হ্যাঁ নেব, দেন ল্যাপটপে রান করাবো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে, মানে যে কাজটা কম্পাইলার করছে সেই কাজটা তোমাকে করতে হবে, কারণ তুমি তো প্রোগ্রামিং জানো। তো আমি কেন কম্পাইলারে ভরসা করব? কারণ প্রতিটা প্রোগ্রাম তো আমরা ধরুন সেভাবেই আমরা স্যার পড়েছি। আরেকটা জিনিস, ডেটা আরেকটা জিনিস স্যার, মানে ল্যাঙ্গুয়েজের সঙ্গে আরেকটা ল্যাঙ্গুয়েজ গুলিয়ে যাচ্ছে, হ্যাঁ সেটা এটাকে এটা কিভাবে কারেকশন এটা করব? এটা একটু তোমাকে, তুমি যখন সি পড়বে তখন তোমাকে সি এর রেসপেক্টে সেটাকে মনে রাখতে হবে। তুমি যখন পড়ছো সি এ, যখন ইফ এলস পড়ছো, তখন তুমি সেখানেই একবার চিন্তা করে নাও যে পাইথনের ইফ এলসটা কেমন হয়। তুমি সি এর যখন লুপ তাই পড়ছো, বলছেন প্যারালালি যদি হ্যাঁ ইফ এলস হ্যাঁ তাই করা তো যায়, বলছি, তাহলে কি এটাকে হ্যাঁ কারেকশন হ্যাঁ কারেকশন করা যাবে, হ্যাঁ তাই তো বলছি তোমাকে। তুমি পাইথনে লুপ পড়ছো, তুমি পাইথনে তোমার লুপ পড়া হয়ে গেল, তখন তুমি ভাবলে যে একবার সি এর লুপটা একবার দেখে নিত, তখন তোমার কিন্তু মনে থাকবে যে কোনটা পাইথনের লুপ কোনটা সি এর লুপ, পূরণ থাকে আর তাই না? এটা তোমাকে কিন্তু ওইভাবে তোমাকে মনে রাখতে হবে। ওকে স্যার, ওকে। হুম, মানে আমরা আমরা যেমন করে আমরা মাছ মাংস একসঙ্গে খেয়ে যেমন করে টেস্টটাকে আমরা ফিল করি, তোমাকে সেরকমভাবে তোমাকে সি আর পাইথন পড়ে তোমাকে টেস্টটাকে ফিল করতে হবে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট, এটা তোমাকে ফিল করতে হবে। ওকে, তো আর কিছু না, এটাকে ঠিক জাস্ট আছে, একটু ঠিক। একটু একটু মানে মন মন দিয়ে পড়তে হবে। না আমরা যখন পড়ি অনেকে ধরুন হয়তো আমরা মানে মুখে বলে বলে পড়ি, অনেক হয়তো মনে মনে পড়ি, তাই না? তুমি যেভাবেই পড়ো না কেন, তুমি যখন পড়ছো তখন তোমার কিন্তু পুরো কনসেন্ট্রেশন যেন তোমার ওই সাবজেক্টটার উপর থাকে বা টপিকটার উপর থাকে, তাহলে দেখবে আর কোনো সমস্যা হবে না। আর যেটাই পড়বে সঙ্গে সঙ্গে খাতা লেখার চেষ্টা করো। এটা কোনো টপিক পড়লে টপিকটাকে পড়ার সঙ্গে সঙ্গে তুমি খাতা লিখে নাও, কিন্তু মুখস্থ করে নয়। হ্যাঁ স্যার, তুমি যেটা আপনার ভিডিওগুলো দেখলে আমি খাতায় লিখে নিই, তো হ্যাঁ ওইগুলো যখন শর্ট লিস্টেড করে, সাপোজ ধরুন আমি আপনার ভিডিও দেখে খাতায় লিখলাম, তো তারপরে দিনই যখন ভাবছি যে কি স্যার পড়িয়েছে না ভুলে আছে, তারপরে যখন হুম খাতাটা চেক করি তখন সব হুম রিমাইন্ড হয়ে যায়, হ্যাঁ এইভাবেই পড়ি। ওইটাই হয়। এবার দেখো পরীক্ষার আগে তোমার আমরা যখন পরীক্ষায় যখন বসি তখন মনে হয় যেন সব ব্ল্যাঙ্ক, তাই না? মনে হয় না সবারই যে সব ব্ল্যাঙ্ক, সব ভুলে গেছি? হ্যাঁ, এখন থেকেই মনে হচ্ছে সব এখন আমি আমি সেটা বলছি না, তুমি সব ডেটা পড়ার পর স্ট্রাকচার নিয়ে সব থেকে বেশি ভয়। আর সব থেকে দেখবে ওই সাবজেক্টে, তো আমি আমি তোমার কালকেও বলছিলাম যে ওই সাবজেক্ট দেখবে তোমার সব থেকে মানে সহজ হবে পরীক্ষা, সব থেকে ভালো হবে পরীক্ষাটা, যেটাকে আমরা সব থেকে টাফ মনে করি সেই সাবজেক্টে আমাদের সব থেকে ভালো হয় পরীক্ষা। আর যেটাকে সব থেকে সহজ মনে করি সেটা গিয়ে আমরা কেমন হয়ে যাই, আমাদের কেমন টাফ লাগে, টাফ হয়ে যায় সেই এক্সামটা। ঠিক আছে, যা পড়বে সেটাকে খাতায় লেখার চেষ্টা করো সঙ্গে সঙ্গে। আর এখন টপিক পড়লে তুমি সেখানে খাতা লিখে নাও, তুমি অ্যারের ডেফিনেশনস পড়লে, অ্যারের ডিক্লারেশন পড়লে, অ্যারের ইনিশিয়ালাইজেশনস পড়লে খাতা লিখে নাও। 8086-এর রেজিস্টার অর্গানাইজেশনস পড়লে খাতা লিখে নাও, একবার একবার পড়ে নিজে লিখে নাও। যে তুমি যেটা পড়ছো তোমাকে যে ওটাই লিখতে হবে খাতা, তার কোনো মানে নেই। তুমি যেটা পড়েছো, তুমি যেটা বুঝেছো, তুমি তাকেই তুমি ইংলিশে ট্রান্সলেট করে তুমি খাতায় লেখো, সব থেকে ভালো অ্যান্সার সেটা। তো ওখানেই তো আটকে যায়, আমরা তো বাংলা মিডিয়াম স্টুডেন্ট, ওটা ভাবতে গিয়েই পরীক্ষার হলে টাইম চলে যায়। না ওটা ভাবতে গেলে হবে, তোমাকে তো অত গ্রামারে তোমাকে তো দেখার দরকার নেই। আর গ্রাম কেউ কেউ কোনোদিন গ্রামার চেক করে না, টেকনিক্যালে কেউ কোনো গ্রামার চেক করে না, বা তোমার সেন্টেন্স কনস্ট্রাকশন একটা কোনো রকম করে করতে পারলেই হবে। বুঝতে পেরেছো? যে প্রপার তোমাকে ঠিক নাউন, আছে, ঠিক প্রোনাউন, আছে। ভার্ব কোথায় কি লাগে, মানে দিতে হয় না দিতে হয়, অ্যাডজেক্টিভ কোথায় দিতে, অত দরকার নেই। সিম্পলি সেন্টেন্স কনস্ট্রাকশন করো, বসিয়ে লেখো। ওকে, আর কিছু নয়। কিন্তু এটা একটু সমস্যা হবে, কারণ দেখো থার্ড সেমিস্টারে তোমরা অনেকে বেঙ্গলি মিডিয়াম থেকে এসছো, থার্ড সেমিস্টারে গিয়ে ইংলিশে সাবজেক্টের অ্যান্সার করাটা সত্যি সত্যি ডিফিকাল্ট, সত্যি ডিফিকাল্ট। হ্যাঁ, তো সেটাকে একটু তো কোপ আপ করতেই হবে। এটা তো তোমাদের ফার্স্ট টাইম পরীক্ষা ধরে নাও, মানে এই আমার ডিপ্লোমার ক্ষেত্রে বলছি, ফার্স্ট টাইম পরীক্ষা। আগে পরীক্ষা দিয়েছো সেটা বলছি না, ডিপ্লোমা ফার্স্ট টাইম পরীক্ষা, একটু সমস্যা হবে প্রথম সেমিস্টারটা। তো যেটা জানো সেটা কিন্তু লিখে আসতে হবে। তুমি ইন্টারনাল তো স্যার লিখেছে, হুম মানে ইন্টারনাল তো স্যার দিয়েছি, ওটাও তো হ্যাঁ, যেভাবে তুমি যেভাবেও দিয়েছো, আমি বলছি যে এখন একটু দেখবে প্রবলেম হবে এই সেমিস্টারটা, কারণ ইন্টারনাল তুমি 20 মার্কসে দিয়েছো, তোমাকে 60 মার্কসে পরীক্ষা দিতে হবে, অনেক কোশ্চেন থাকবে, তাই না? ইন্টারনাল তাও আমরা একটা সাজেশন পাই যে স্যাররা হয়তো কিছু বলে যে এখান থেকে এই টপিকগুলো পড়ে আসবে, কিন্তু এখানে তো পুরো টপিক, পুরো সাবজেক্ট, তাই না? তো অতএব সেটা একটু খেয়াল রাখতে হবে, আর কিছু না। ঠিক আছে, হ্যাঁ স্যার বলো। যেমন আপনি দিয়েছিলেন তেমনি ডাটা স্ট্রাকচারে বাকিগুলো বলে দিন।
ওই সি এর মতন, সি এর মতন না? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, বলে দেবো। লিস্ট করার থেকে আমার মনে হয় ক্লাসে ডিসকাশন করাটাই সব থেকে বেস্ট হবে। লিস্ট করার থেকে আমার মনে হয় ক্লাসে ডিসকাশন করাটাই সব থেকে বেস্ট হবে, কোশ্চেনগুলো নিয়ে যেভাবে আমরা সি এরটা আমরা ডিসকাস করেছিলাম। হ্যাঁ, সি এটা তোমার যেভাবে ডিসকাশন করেছিলাম সেভাবেই আমরা বাকিগুলো একবার, আমাদের তো আর 4টে সাবজেক্ট বাকি পড়ে আছে, স্যার একটা সাজেশনটা হলেও ভালো হতো। সবগুলোই করে দেবো। সিটা তো হয়ে গেছে, বাকি 4টে আমি করে দেবো। কোশ্চেন গুলো আলোচনার কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনগুলো আলোচনার কথা বলছি। হ্যাঁ, ওটা খুব দরকার স্যার, মানে ওটা সত্যি প্রচুর দরকার, ডেটা স্ট্রাকচারটা বেশি ভালো দরকার। বেশ, আমি বাকি সবগুলোই আমি করে দেবো, বাকি সবগুলোই কোশ্চেনগুলো আমি ডিসকাশন করে দেবো একবার করে, কী কী কোশ্চেন, কী কী টাইপের কোশ্চেন আসতে পারে না না আসতে পারে সব কিছুই। ওকে, সি এর মতন যেভাবে আমরা সিএতে করেছিলাম ডিসকাশনটা, আমরা সেইভাবেই করবো ডিসকাশনটা, ঠিক আছে? স্যার হ্যাঁ, স্যার বললাম যে আমরা কি পরীক্ষার খাতায় বেঙ্গলিতে লিখতে পারবো অ্যান্সার? না পারবে না, মানে যেটা আমি বুঝছি সেটা। না পারবে না গো, বেঙ্গলিতে লিখতে পারবে না। মানে যেটা বুঝছি সেটা ইংলিশে ট্রান্সলেট ইংলিশে তুমি ট্রান্সলেট করে, আমি তোমাকে বলছি তো, তোমাকে ইংলিশে তোমার প্রপার ট্রান্সলেশন হোক না হোক, তুমি যেটুকু ট্রান্সলেট করতে পারছো তুমি সেভাবেই লিখে আসো, সেইভাবেই লিখে আসো, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, যে তোমাকে প্রপার সব কিছু ফলো করে করতে হবে তার কোনো মানে নেই, তুমি যেমন করে ট্রান্সলেট করতে জানো, যেন সেন্টেন্সটা পড়ে যেন বোঝা যায় যে তুমি এটা বলতে চেয়েছো, ঠিক আছে? এটুকু জাস্ট। স্যার না স্যার, বেঙ্গলি মিডিয়াম তো তাই ইংলিশে অ্যান্সার করতে মানে একটু ভাবতে লাগে। একটু ভাবো, একটু বুঝে ভেবে, জিনিসটা। একটু ভেবে তুমি সেন্টেন্সটাকে একটু কনস্ট্রাকশন করে লিখে দাও, ঠিক আছে, তোমার মতো করে, আচ্ছা আর কিছু না। হ্যাঁ, আমি তো বলছি এটা তো একটা কমন প্রবলেম, এটা মানে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের একটা সব থেকে কমন প্রবলেম। তো এটা এটা কিছু করার নেই, এটা নিজেকেই এটাকে সলভ করতে হবে, এই প্রবলেমটাকে নিজেকেই সলভ করতে হবে। ওকে স্যার। হুম, এবার বাংলায় আমরা কোনো সময় কিন্তু বাংলায় পাই না, মানে আমরা কিন্তু বাংলায় অ্যান্সার কোনো সময় পাই না। ফার্স্ট ইয়ারে আমরা অনেক সময় দেখেছি যে ফিজিক্স কেমিস্ট্রিতে অনেকে বাংলায় লিখেছে, সেটা ইভ্যালুয়েশনও হয়েছে। আর কাউন্সিল থেকে কিন্তু এরকম কোনো নর্মস থাকে না যে তুমি বাংলায় লিখলে তোমারটা ইভ্যালুয়েশন হবে না, কিন্তু সেকেন্ড ইয়ার থেকে কিন্তু সবাই এক্সপেক্ট করে, কারণ ধরো তোমার খাতাটা, ধরো সাপোজ ধরে নাও একটা কোনো নন বেঙ্গলি কোনো একটা টিচারের কাছে গেল, সে তো বাংলা বুঝবে না, তো সে যখন বাংলা বুঝবে না, সে তো বাংলা পড়তে পারবে না, সে তো বাংলা মানে বোঝে কিন্তু সে তো পড়তে পারে না, তখন সে কী করবে, তোমাকে কী বলো তো, পুরোটা তোমার কেটে ওখানে জিরো বসিয়ে দেবে, তুমি তো ঠিক লিখেছো কিন্তু তোমাকে কেটে জিরো বসিয়ে দেবে। সবাই কিন্তু এক্সপেক্ট করে যে ইংলিশে অ্যান্সারটা থাকবে, বিশেষ করে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, ঠিক আছে? এটা একটু সবাইকে চেষ্টা করতে হবে, যেমন পারছো সেন্টেন্স যেমন কনস্ট্রাকশন করা যাক সেইভাবেই লেখো, ঠিক আছে? সেইভাবেই লেখো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আর তুমি সিতে তুমি কতটা থিওরি লিখবে, তাই না? কিছু প্রোগ্রাম থাকবে, কিছু থিওরি থাকবে, দেখবে থিওরি তো খুব বেশি লিখতে হবে না, একমাত্র সিএসও সাবজেক্টের মধ্যে হয়তো একটু বেশি থিওরি লিখতে হবে। সিএসও তো বেশি লিখতে হবে। হ্যাঁ, আর বাকিগুলো দেখো তোমার কিন্তু সেরকম থিওরি নেই, ওই জাস্ট ডেফিনেশনস, ক্যারেক্টারিস্টিক, অ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন, এই সবগুলো ডেফিনেশনস। এটাকে কিন্তু তোমার থিওরি বলে না, এটা কিন্তু তোমার লেখা কিন্তু তোমার কিছু মানে মনেই হবে না এটা লিখতে। তো সেই দিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই, এটা তোমাকে নিজেতেই অন স্পট তোমাকে এটা তার আগে কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে অবশ্যই। যে আমি ওই জন্য তোমাকে বলছি তো, যে তুমি যে টপিকটা পড়ছো সেটাকে বুঝে তুমি লেখার চেষ্টা করো খাতায়, তাহলে কিন্তু তোমার পরীক্ষার সময় গিয়ে ওটা অনেকটা সলভ হয়ে যাবে, অনেকটা সলভ হয়ে যাবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আর একটা সেমিস্টার দিয়ে দেখো, তার পরের সেমিস্টারে দেখবে যে মানে আগে যে ভয়টা পাচ্ছিলে, যে ইংলিশে লিখতে ভয় পাচ্ছিলে, দেখবে থার্ড সেমিস্টার দেওয়ার পর ফোর্থ সেমিস্টারে গিয়ে দেখবে সেই ভয়টা দেখবে আর থাকবে না, তাই না? তো সব কিছু তাই, প্রথমবার যখন কোনো কাজই যখন প্রথমবার আমরা যখন করতে যাই, তখন স্বাভাবিক সেটা তো একটু মানে একটা মানে টিডিয়াস একটা টাস্ক অবশ্যই, তো সেটাকে তো একটু সেভাবেই তো হ্যান্ডেল করতে হবে নিজেকে, ওই সলিউশন কিন্তু তোমাকে কিন্তু নিজেকে বের করতে হবে। এটা তো ফার্স্ট টাইম মানে হ্যাঁ অফলাইন হ্যাঁ, এক্সাম দিচ্ছি না, আগের বার তো অফলাইন, এই জন্য এটা ফার্স্ট টাইম একটু ভয় লাগছে। ওটাই বলছি আমি তোমার, ওই জন্য বলছি যে একটু খাতায় লেখার চেষ্টা করো, যেটা পড়ছো সেটা লিখে খাতা লেখার চেষ্টা করো, পড়ে খাতা লেখার চেষ্টা করো এখন থেকে। তুমি কি বুঝলে তুমি নিজেকে নিজের ভাষা তুমি লেখো, তারপর তুমি একটু মিলিয়ে নাও যে তুমি কোথায় সেন্টেন্সটা কনস্ট্রাকশন কীভাবে করলে একটু ভালো হতো, তারপর সেটাকে আবার কারেকশন করো, কারেকশন করে আরেকবার পড়ে নাও।
আর আরেকটা জিনিস খুব খুব কাজে লাগে, সেটা হচ্ছে যে ধরে নাও তুমি সারাদিনে হয়তো তুমি ধরো আজকে হয়তো 1 ঘন্টা পড়েছো সারাদিনে। তো 1 ঘন্টা তুমি কি পড়েছো, তুমি ধরো তো খুব ভালোভাবে পড়েছো, 1 ঘন্টা তোমার হয়তো পড়ার পর তুমি সেটাকে লিখেছো, তোমার লেখাটাও ঠিকঠাক হয়েছে। তুমি রাতে যখন শুতে যাচ্ছ না, রাতে শোয়ার সময় অ্যাটলিস্ট একবার তুমি সারাদিনে কি পড়েছো একবার তুমি রিকল করে নেওয়ার চেষ্টা করো। তাহলে সেই পড়াটা কিন্তু তুমি আর কোনোদিন ভুলবে না। একবার জাস্ট রিকল করে নাও যে আজ আমি এটা এটা পড়েছি, এটা একবার একবার নিজের মনে মনেই ভাবছো যে এটা এইভাবে করা হয়, এটা ডেফিনেশনস, এটাকে এইভাবে ডিক্লেয়ার করবো, এটাকে এইভাবে ইনিশিয়ালাইজ করবো, যদি কোনো প্রোগ্রাম আসে এইভাবেও করবো, জাস্ট একটু রিকল করে নাও। সেটা কিন্তু আর কোনোদিনই ভুলবে না। মানে প্র্যাকটিসটা দরকার, প্র্যাকটিস থাকলে কিন্তু ভুলবে না। ঠিক আছে, তো এটা একটু মেনটেন করার চেষ্টা করো। প্রথম সেমিস্টার একটু স্বাভাবিক একটু ভয় লাগবে, সেটা কিছু করার নেই। নিজেকে কিন্তু এটাকে সলিউশনস করতে হবে, নিজেকে এই প্রবলেমটা কিন্তু মানে তোমাদেরকে কিন্তু সলভ করতে হবে। এটা কিন্তু কোনো কাউন্সিলিং হয় না বা কোনো কিছু ট্রিক হয় না যে এই ট্রিকটা ফলো করে তাহলে তুমি এটা করতে পারবে। এটা কিন্তু তোমার নিজেকেই সলভ করতে হবে এই প্রবলেমটা। ঠিক আছে, তাহলে আমরা এখন এবার টপিকে আসি। হ্যাঁ, তাই তো, এবার টপিকে আসি। যেটা আমরা আমাদের যেটা আজকে মানে টার্গেট আছে, সেটা আমরা আজ একটু করার চেষ্টা করি, সেটা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম। ঠিক আছে, তো শেষ দিকে আমরা ডিভিশন অ্যালগরিদম পড়বো। মাল্টিপ্লিকেশন তো আমরা পড়েছি, আজকে আমরা ডিভিশন একটা অ্যালগরিদম পড়বো। ওকে, তো ডিভিশন অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের যেটা দু রকম টাইপের ডিভিশন অ্যালগরিদম আছে। একটা হচ্ছে নন রিস্টোরিং, আরটা হচ্ছে রিস্টোরিং। ওকে, রিস্টোরিং ডিভিশন অ্যালগরিদম আর হচ্ছে নন রিস্টোরিং ডিভিশন অ্যালগরিদম। তো এই ডিফারেন্সটা এখন কিছু ভাবার দরকার নেই, কাকে আমরা রিস্টোরিং ডিভিশন অ্যালগরিদম বলবো, কাকে আমরা নন রিস্টোরিং ডিভিশন অ্যালগরিদম বলবো, এটা ভাবার কিছু দরকার নেই। এখন ধরে নাও তুমি দুটোই সেম, ধরে নাও যে রিস্টোরিং ডিভিশন মেথড আর নন রিস্টোরিং ডিভিশন মেথডটা সেম। ওকে, তো আমরা ডিভিশন অ্যালগরিদমের ক্ষেত্রে যেটা আমরা যেটা অ্যাজাম্পশন যেটা আমরা ফার্স্টে করব, আমাদের কিছু মানে অ্যাজাম্পশনস কিছু থাকে, যেটা আমরা ফার্স্টে একটু দেখে নিই। আমাদের অ্যালগরিদম আছে, ডিভিশন অ্যালগরিদমের ক্ষেত্রে একটা অ্যালগরিদম পড়তে হবে, তারপরে আমরা একটা এক্সাম্পল সলভ করব, তাহলে পুরো বিষয়টা আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদের পরীক্ষা যেটা আসবে ডিভিশন অ্যালগরিদমের ক্ষেত্রে যেটা আসবে, সেটা হচ্ছে তোমাকে দুটো নাম্বার দিয়ে দেবে, সেই দুটো নাম্বারকে তোমাকে ডিভাইড করতে বলবে। যেমন আজকে সকালেই হয়তো আমাকে প্রিয়াঙ্কা মনে একটা প্রবলেম পাঠিয়েছিল ডিভিশনের ক্ষেত্রে, যে একটা নাম্বার ডিভাইড কিউ, একটা নাম্বার দেওয়া আছে, তাকে এম দিয়ে ডিভাইড করতে হবে বা ইউজিং রিস্টোরিং ডিভিশন মেথড। ওকে, ধরে নাও তাহলে আমরা যখন ডিভিশন করতে যাই, তখন ডিভিশন করতে গিয়ে আমরা ধরো এরকমভাবে ডিভিশন করি না, এরকমভাবে আমরা ডিভিশন করি, তাই তো, নর্মালি যেটা আমরা ডিভিশন করি এরকমভাবে ডিভিশন করি। তো এই ডিভিশন করার ক্ষেত্রে এটাকে আমরা এটাকে আমরা দেখো বলি কোশেন্ট, তাই না, এটাকে আমরা বলি কোশেন্ট, তাই তো। আর যেটা আমরা লাস্টে যেটা পাই এটাকে আমরা বলি রিমাইন্ডার। হ্যাঁ, রিমাইন্ডার বলি, তাই তো, রিমাইন্ডার বলি তো, এটাকে আমরা রিমাইন্ডার বলি। হ্যাঁ, আর আমি যাকে ভাগ করছি তার নাম, তাকে আমরা কি বলি ইংলিশে বলো? যাকে ভাগ করছি তাকে আমরা কি বলি? ডিভিডেন্ড। হ্যাঁ, ডিভিডেন্ড, তাই তো, ডিভিডেন্ড। আর আবার যা দিয়ে ভাগ করি তাকে আমরা কি বলি? ডিভাইজার। ডিভাইজার, হ্যাঁ, ডিভিজার। ওকে, ডিভিজার। ওকে, তো এই হচ্ছে আমার প্রাইমারি অ্যাজাম্পশনস। তাহলে আমাকে যেটা বের করতে হবে ডিভিশন করার পর, যেটা আমার অ্যান্সার পাওয়ার কথা, সেটা হচ্ছে আমাকে কোশেন্টের ভ্যালু বের করতে হবে, আর আমাকে রিমাইন্ডার কী আছে ভ্যালুটা বের করতে হবে। সবসময় যে ভাগ করে যে আমাদের মিলে যাবে তা তো নয়, যে সবসময় যে আমার রিমাইন্ডারটা তোমার 0 আসবে তাও তো হবে না। আমি হয়তো 7কে 2 দিয়ে ভাগ করছি, 2 3 6, আমার 1 থাকবে রিমাইন্ডার। তাহলে আমার কিন্তু অ্যান্সার দুটো, একটা হচ্ছে কোশেন্ট কত না 3, আর রিমাইন্ডার কত না রিমাইন্ডারটা হচ্ছে 1। আমার এরকমভাবে অ্যান্সার আসবে, তাই তো, আমার দুটো অ্যান্সার কিন্তু। এবার যদি তোমার ম্যাচ করে যায় তখন তোমার রিমাইন্ডার তখন তোমার 0, আর তখন কোশেন্ট তোমার হচ্ছে তুমি তো 6কে 2 দিয়ে ডিভাইড করেছো, তা তোমার কোশেন্ট তখন 3, আর তখন তোমার ভাগশেষ তখন তোমার 0। ওটাও কিন্তু একটা অ্যান্সার, যে রিমাইন্ডার ইকুয়ালস টু 0, এটাও একটা অ্যান্সার। তাহলে আমরা ডিভিশন অ্যালগরিদম আমরা যখন ফার্স্ট দেখবো, আমরা ফার্স্টে ডিভিশন অ্যালগরিদমটা আমরা একটু দেখি যে ডিভিশন অ্যালগরিদমটা কী বলছে। ওকে,
ডিভিশন অ্যালগরিদমটা কি বলছে। ডিভিশন অ্যালগরিদম বলছে আমি এখানে একটা ছোট্ট একটা ফ্লো চার্ট ড্র করবো। হ্যাঁ, একটা ফ্লো চার্ট ড্র করবো। আমরা যেরকমভাবে তোমার বুস্ট পড়েছিলাম, বুস্ট অ্যালগরিদম পড়েছিলাম, আমি সেম টাইপের একটা ফ্লো চার্ট আমি ড্র করছি। এটাই কিন্তু আসল অ্যালগরিদম। এটা বুঝতে পারলে তুমি যে কোনো ডিভিশন তুমি কিন্তু করতে পারবে। ওকে, আমরা কিন্তু আনসাইন্ড ইন্টিজার নাম্বারের জন্য কিন্তু ডিভিশনটা করতে যাচ্ছি। আনসাইন্ড ইন্টিজার, ওকে, মানে পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার। আমি এখানে একটা ছোট্ট একটা ফ্লো চার্ট ড্র করছি। ফ্লো চার্ট স্টার্ট, ওভালের মধ্যে স্টার্টটাকে রাখলাম, শুরু করছি আমার অ্যালগরিদমটাকে আমি শুরু করছি। ওকে, আমার প্রাইমারি কিছু অ্যাজাম্পশন আছে যেটা আমরা বুস্টের ক্ষেত্রে আমরা নিয়েছিলাম। সেটা হচ্ছে আমি এখানে একটা এন বলে একটা ভেরিয়েবলকে কনসিডার করলাম। এন, ক্যাপিটাল এন। এন হচ্ছে নাম্বার অফ বিটস ইন ডিভিডেন্ড, নাম্বার অফ বিট ইন ডিভিডেন্ড। ওকে, তাহলে ডিভিডেন্ড মধ্যে কতগুলো বিট আছে তাকে আমরা কিন্তু কার মধ্যে রাখছি, এন এর মধ্যে রাখছি। দেখো ডিভিডেন্ড আমার ধরুন এখানে এটা যদি ডিভিডেন্ড হয় তার মধ্যে কতগুলো বিট থাকবে, সেই নাম্বার অফ বিটটা হচ্ছে আমার এন। ঠিক আছে, আমার ধরুন আমি ধরুন 1101 আছে আমার ডিভিডেন্ড, 1101। ঠিক আছে, তাহলে আমার কিন্তু তোমার নাম্বার অফ বিট কটা আছে এখানে, 4টে। তাহলে কিন্তু আমার এন ইজিক্যাল কিন্তু 4। মানে আমি কতবার স্টেপটাকে পারফর্ম করব, আমি অপারেশনটাকে কতবার রিপিট করব বা কটা স্টেপ পারফর্ম করব, দ্যাট ইজ দ্য নাম্বার অফ বিট, তার উপরে কিন্তু ডিপেন্ড করে। তো আমরা আসবো তার প্রবলেমে যখন আসবো তখন আমি বুঝতে পারবো যে এন মানে কোনটা। নাম্বার অফ বিট ইন ডিভিডেন্ড। এ একটা রেজিস্টার, তার মধ্যে আমরা ইনিশিয়ালি তোমার কিন্তু 0 সেট করে রাখবো। 0, আমি যদি 5 যদি আমরা 5 বিটে কোনো নাম্বারকে রাখতে চাই তখন 5টা 0 রাখবো। 6 বিট করলে 6টা 0 রাখবো। আমাকে 0 দিয়ে এটাকে আমাকে রিসেট করে রাখতে হবে, রিসেট। এমটা ক্যাপিটাল এম দিয়ে আমি তোমার ডিনোট করছি ডিভিজারকে। ক্যাপিটাল এমটা হচ্ছে আমার ডিভিজার। ওকে, ক্যাপিটাল এমটা হচ্ছে আমার ডিভিজার। আর কিউ দিয়ে আমি ইন্ডিকেট করছি, আমি ডিভিডেন্ডকে আমি ইন্ডিকেট করছি কিউ দিয়ে, ডিভিডেন্ড। ওকে, ডিভিডেন্ডকে আমি ইন্ডিকেট করছি কিউ দিয়ে। তাহলে কিউতে কতগুলো বিট আছে তার সংখ্যাটাই হচ্ছে আমার ক্যাপিটাল এন, তাই না? কিউতে কতগুলো বিট আছে তার সংখ্যাটাই হচ্ছে আমার ক্যাপিটাল এন। তো তার মানে দেখো আমি এখন পেয়ে গেলাম কিন্তু ডিভিডেন্ড যাকে ভাগ করব, কি দিয়ে ভাগ করব না ডিভিজার দিয়ে ভাগ করব। তাহলে আমি এখন কিউকে ভাগ করছি কি দিয়ে, আমি এখন কিউকে ভাগ করছি এম দিয়ে, তাই তো? কিউকে এখন ভাগ করছি এম দিয়ে। সেই ভাগটা করার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার একটা রেজিস্টার দরকার, তাকে আমার দরকার। এটা কিন্তু একটা হার্ডওয়্যার, সেটা আমি পরে আসবো সেই কনসেপ্টটাতে, হার্ডওয়্যার কনসেপ্টটা আমরা পরে আসবো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড, আমাদের ফ্লোচারের মধ্যে তোমার কিন্তু এটা একটা ইনিশিয়ালাইজেশন বা একটা অ্যাজাম্পশন, তাকে আমরা কী হিসাবে ট্রিট করছি। এবার তার পরের স্টেপটা হচ্ছে যে আমরা দেখো বুস্ট অ্যালগরিদম করার সময় দেখো আমরা কিন্তু একটা শিফট অপারেশন পারফর্ম করেছিলাম, মনে করে দেখো, তাই না? অ্যারিথমেটিক শিফট লেফট, তাই তো করেছিলাম, রাইট শিফট করেছিলাম, ASHR, অ্যারিথমেটিক শিফট রাইট। ওকে, তাহলে আমরা এখানে যে শিফটিং অপারেশনটা পারফর্ম করব সেটা হচ্ছে ডিভিশনের ক্ষেত্রে না শিফট লেফট। কার মধ্যে আমি শিফট করব, মানে কার কন্টেন্টের মধ্যে আমরা শিফট করব না এর কন্টেন্ট আর হচ্ছে কিউর কন্টেন্ট। ওকে, এর কন্টেন্ট আর হচ্ছে তোমার কিউর কন্টেন্ট আমরা শিফট করব। লেফটে শিফট করলে আমার কোন দিকের বিটটা ফাঁকা পড়ে থাকে বলো দেখি? আমি লেফটে শিফট করলে আমার কোন দিকের বিটটা তোমার ফাঁকা পড়ে থাকবে? এমএসবি না এলএসবি? এলএসবি আমার ফাঁকা পড়ে থাকবে। তো সেটা আমরা কি দিয়ে ফিল করবো আমরা দেখবো এখানে কি দিয়ে ফিল করব, ঠিক আছে? আর ওখানে আমরা কিন্তু অ্যারিথমেটিক শিফট রাইট করেছিলাম, তার কিন্তু কনসেপ্ট অন্যরকম ছিল। আমার প্রথম যে বিটটা থাকে সেই বিটটা দিয়ে আমরা এটাকে ফিল আপ করেছিলাম, তারপরে এই বিটটাকে এখানে আমরা মুভ করতাম, তাই না? এই কনসেপ্টটা ছিল, মনে করে দেখো, তাই তো? তার পাশে ধরো 1 থাকলে আমি 1টাকে এখানে শিফট করতাম, এটা আমরা কিন্তু পড়েছি এখানে বুস্ট অ্যালগরিদমে। এখানে কিন্তু তোমার শিফটের নেওয়া হচ্ছে লেফট শিফট, আমরা আসবো দেখবো। তারপরের স্টেপটা হচ্ছে এগুলো কিন্তু কমন স্টেপ, আমাকে প্রতিটা স্টেপে কিন্তু এই কাজগুলো করতে হবে। এর পরের স্টেপটা হচ্ছে যে আমরা এখন a = a - m একটা অপারেশন পারফর্ম করব। a = a - m। দেখো এই একটা রেজিস্টার, তার মধ্যে কন্টেন্ট থাকবে কিছু 5 বিট নাম্বার বা 4 বিট কোনো একটা নাম্বার থাকবে, তার থেকে আমাকে এমটাকে মাইনাস করতে হবে। এমটা তোমার কে আছে? এমটা মানে কি ডিভিজার, আমি যা দিয়ে ভাগ করছি আমি, দ্যাট ইজ দ্য ডিভিজার।
আমাকে এ ইকুয়ালস টু এ মাইনাস এম আমাকে পারফর্ম করতে হবে। তাহলে এ মাইনাস এম করে যে তোমার রেজাল্টটা পেলাম তাকে আমি আবার এর মধ্যেই রেখে দেবো, তাই না? তাকে আমি আবার এর মধ্যেই রাখবো। ওকে, এবার আমাকে চেক করতে হবে। কি চেক করব না, যে আমার যে এর যে মধ্যে যে কন্টেন্টটা আছে সেই এর কন্টেন্টের আমি মোস্ট সিগনিফিক্যান্ট বিটটাকে আমি চেক করব। ধরুন আমার এটা এ রেজিস্টার, আমার ধরুন এর মধ্যে তোমার ধরুন আছে হয়তো 01101 সাপোজ। তাহলে আমার এখানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট কোনটা না এই 0টা, এটা হচ্ছে এমএসবি বিট এটার মধ্যে, তাই না? আর এটা হচ্ছে এলএসবি বিট। আমার এলএসবি নিয়ে কোনো কাজ নেই এখানে, আমার এখানে কাজটা হচ্ছে এমএসবিকে নিয়ে। তো মোস্ট সিগনিফিক্যান্ট বিট অফ এটার মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা যদি আমার 0 হয় তাহলে কি অপারেশন করব, আর আমার এটার মোস্ট সিগনিফিক্যান্ট বিট যদি তোমার 1 হয় তাহলে কি অপারেশন করব সেটা আমি এখন দেখাবো। তাহলে এখন আমি এখানে লিখছি, দেখো যে এমএসবি বিট, এমএসবি মানে তো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আমি আর বিট কেন লিখতে যাচ্ছি, এমএসবি অফ এমএসবি অফ এ মানে কিন্তু এই যে এ রেজিস্টারটা আমি যাকে কনসিডার করেছি তোমার ইনিশিয়ালি তোমার সবগুলো তোমার 0 দিয়ে রিসেট করেছি যাকে, ঠিক আছে, তার এমএসবি বিটটা যদি তোমার 1 হয় তাহলে একরকম অপারেশন হবে, আর যদি তোমার 0 হয় তাহলে আর এক রকমের অপারেশন হবে। কি অপারেশনটা না, সেই অপারেশনটা হচ্ছে যদি 1 হয় এমএসবি বিটটা এর, তখন আমরা যে অপারেশনটা করব সেটা হচ্ছে আমরা কিউ অফ 0 সমান আমরা এখানে কনসিডার করব 0। ওকে, কিউ অফ 0 ইকুয়ালস টু 0 মানে কি সেটা আমরা দেখবো এক্সাম্পলে। আর যদি আমার এমএসবি অফ এ যদি আমাদের 0 হয় তাহলে আমরা কিউ অফ 0টাকে আমি তখন নেব এখানে 1, কিউ অফ 0। স্যার কিউ অফ 0টা আবার কি জিনিস? এটা ধরো না আমার কিউ রেজিস্টার, মানে এটা আমার কিউ মানে আমরা কি বলেছি, ডিভিডেন্ট যাকে ভাগ করছি। ধরো না কিউতে ধরো না আমার এখানে 101 এরকম আছে, এখানে ধরো একটা ব্ল্যাঙ্ক আছে, আমি তো শিফট করে তোমার ধরো ডান দিকের ঘরটা তো ফাঁকা পড়ে থাকবে। তাহলে এই বিটটাকে আমরা কত নম্বর বিট বলতে পারবো? কিউর 0 নাম্বার বিট বলতে পারি না? এই বিটটাকে আমরা কত নম্বর বিট বলি? কিউর 1 নাম্বার বিট, মানে ইন্ডেক্সিং করছি গো, অ্যারের ইন্ডেক্সিং করছি। এটা আমার কত নাম্বার বিট? কিউর 2 নাম্বার বিট। এটাও কত নাম্বার বিট? কিউর 3 নাম্বার বিট। ইয়েস অর নো? তাহলে এই বিটটাকে আমরা ফিল আপ করবো। এই বিটটা তোমার তখন কী দিয়ে ফিল আপ হবে না, যদি আমার এমএসবি অফ এ যদি তোমার 0 হয় তাহলে এই বিটটা আমার 1 দিয়ে ফিল আপ হবে, আর এমএসবি অফ এ যদি আমার 1 হয় তাহলে তোমার এই বিটটা কিন্তু আমার 0 দিয়ে ফিল আপ হবে। ঠিক আছে, এটা হচ্ছে কনসেপ্ট। আর তারপরে আমরা কি করছি, দুটো কেসেই আমরা এনটাকে 1 ডিক্রিমেন্ট করছি। আমার কিন্তু একটা স্টেপ পারফর্ম হয়ে গেল, এন ইকুয়ালস টু n মাইনাস 1। এর মধ্যে কী ছিল না, আমার কাউন্টিং ছিল যে আমি কতবার অপারেশনটা করব। যদি আমার এখানে ধরো নাও এনের মধ্যে তোমার ধরো ডিভিডেন্ডের মধ্যে যদি 4টে বিট থাকে তাহলে আমাকে 4বার অপারেশনটা করতে হবে, তখন তোমার এটা 1 কমে গেল, তোমার n ইকুয়ালস টু n মাইনাস 1 তখন 3 হয়ে গেল। এটা একটা কাউন্টার হিসেবে কাজ করছে, কাউন্টার আর কিছু না। ঠিক আছে, এই কাউন্টারের ভ্যালু যখন 0 হয়ে যাবে আমি সেখানে স্টপ হয়ে যাব। আমার ওখানে বুঝতেও তোমাদের কিন্তু একটা কাউন্টার ছিল, তাই না? তার কারণে প্রত্যেক ক্ষেত্রে আমি কী করতাম, 1 করে ডিক্রিমেন্ট করতাম। তাই আমার কিন্তু বোথ কেসেই কিন্তু আমার এই অপারেশনটা পারফর্ম হচ্ছে। এবার আমি কখন স্টপ হব না, আমি যখন চেক করছি যে ইফ n ইকুয়ালস টু যদি তোমার 0 হয়ে যায়, n ইকুয়ালস টু যদি তোমার 0 হয়ে যায়, ইফ n ইকুয়ালস টু যদি তোমার 0 হয়ে যায়, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এবার তোমার রেজাল্টটাকে এবার কনসিডার করব। এটা যদি আমাদের ইয়েস হয় তাহলে আমরা কি অপারেশন করছি না, আর কোনো অপারেশনে কিছু নেই, এখন আমরা তোমার শুধুমাত্র রেজাল্টটাকে আমরা কালেক্ট করব। কীভাবে করবো কালেক্টটা না, কোশেন্ট ইজ ইন রেজিস্টার কিউ। আমার কিউ রেজিস্টারের মধ্যে তোমার যা থাকবে সেটা হচ্ছে আমার কোশেন্টের ভ্যালু, আর রেজিস্টার এর মধ্যে তোমার যা থাকবে সেটা হচ্ছে আমার রিমাইন্ডার, ওকে। তারপরে আমরা প্রসেসটাকে আমরা কি করে দেবো, স্টপ করে দেবো। আর যদি n ইজ ইকুয়াল টু যদি তোমার নো হয় তাহলে আমরা কিন্তু প্রসিডিওরটাকে আবার কোথায় গিয়ে আমরা এটাকে শেষ কন্টিনিউ করবো, আমরা কোথা পর্যন্ত না বলো, কোথায় গিয়ে আমরা লেফট শিফটের জাস্ট আগে পর্যন্ত চলে আসবো।
ঠিক আছে, লেফট শিফটের জাস্ট আমরা আগে পর্যন্ত এখানে গিয়ে আবার শুরু করব। মানে এই স্টেপটা আমার দেখো লুপ একটা বেসিক্যালি, তাই না? এই কাজটা আমাকে কমন কাজটা আমাকে করতেই হবে। এন যখন 4 তখনও কাজটা করছি, এন যখন 3 তখনও কাজটা করছি, এন যখন 2 তখনও কাজটা করছি, এন যখন 1 তখনও কাজটা করছি, 4বার করলাম। তারপরে কিন্তু এটা কিন্তু আমার 0 হয়ে যাবে, তারপরে কিন্তু আমি কাজটা আর করব না। ওকে, তাহলে আমি এটাকে অ্যাট এ গ্লান্স আরেকবার বলি জিনিসটা কীভাবে কাজটা আমরা করছি। আমি পুরো অ্যালগোরিদমটাকে আমি একবার বলার চেষ্টা করি। আমি এটাকে আর একটু জুম আউট করি, অনেকটা ছোটো হয়ে গেল না? বেশ, আমরা 1 বাই 1 একটু করে স্ক্রল করবো, তাহলেই হবে। দেখো, ফার্স্ট আমি স্টার্ট করেছি। আমি আবার বলছি যে ডিভিডেন্টের মধ্যে আমার যতগুলো বিট আছে সেই বিটগুলোকে আমি, যদি 4টে বিট থাকে তো আমি তোমার এন ইকুয়ালস টু তখন 4 হবে। এ আমার একটা রেজিস্টার যার মধ্যে আমি ইনিশিয়ালি তোমার 0 দিয়ে সেটাকে রিসেট করে রেখেছি। এম এর মধ্যে আমরা এমটাকে তোমার ডিনোট করছি ডিভিজারকে, মানে ডিভিজার মানে হচ্ছে আমার এম, আমি এম দিয়ে ডিনোট করছি ডিভিজারকে, ঠিক আছে? ডিভিডেন্ট আমি যাকে ভাগ করছি তাকে আমি কিউ দিয়ে ডিনোট করছি। আমি একটাকে বলছিলাম যে কিউকে আমি এম দিয়ে ভাগ করছি, কিউকে আমি এম দিয়ে ভাগ করছি। এটা হচ্ছে আমার কোশেন্ট। এই কিউ আর এই কিউ কিন্তু মিলিয়ে ফেলো না, ঠিক আছে? এটা হচ্ছে আমার কোশেন্ট আর এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার। ওকে, এটা আমাদের ডিভিডেন্ট, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডিভিডেন্ট, আর এটা হচ্ছে ডিভিজার। শিফট লেফট এ কিউ, আমার এ আর কিউর মধ্যে তোমার যে কন্টেন্টটা থাকবে তাকে আমরা কিন্তু লেফটে শিফট করবো। ধরো এর মধ্যে তোমার ধরো 1 1 0 1 আছে, আর আমি ধরলাম কিউর মধ্যে ধরো হয়তো তোমার 0 0 0 1 আছে। ওকে, আমি এখন লেফটে শিফট করবো, মানে কি এই 1 দেখো এখানে চলে আসলো, এই 0টা তোমার এখানে চলে আসলো, এই 0টা এখানে চলে আসলো, এই 0টা তোমার এখানে চলে আসলো, এই 1টা এখানে আসলো, এই 0টা এখানে আসলো, এই 1টা এখানে আসলো। এটা আমি ধরো এটাকে আমি তোমার বাদ দিয়ে দিলাম, ও তোমার কোথাও ইগনোর করে দিলাম। এই ঘরটা যে ফাঁকা পড়ে আছে না, এই ফাঁকা ঘরটা কিন্তু আমার দেখো এখানে ফিল আপ হচ্ছে, এই স্টেপটা দিয়ে কিন্তু ফিল আপ হচ্ছে, বা এই স্টেপটা দিয়ে ফিল আপ হচ্ছে। ওকে, আমি একটাকে বলছিলাম যে কিউ অফ 0 মানে কোনটা, এটা তোমার আমার এখন এই অবস্থা তোমার কিউ অফ 0 কোনটা, এটা এখন ব্ল্যাঙ্ক আছে, আমি তোমার লেফটে শিফট করেছি বলে এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তাহলে আমার যদি এখন দেখবো যে এর এমএসবিটা আমার 1 আছে না 0 আছে, আমি তোমার দেখলাম কি এর এমএসবি তোমার কি আছে 1 আছে, তাহলে আমার এখন কিউ 0 মানটা কি হয়ে যাবে না 0 হয়ে যাবে, তখন কিন্তু 0 বসিয়ে দেবো। বুঝা গেল কনসেপ্টটা? তাহলে শিফট লেফট এ কিউ, এ ইকুয়ালস টু এ মাইনাস এম। আমি কিন্তু এটাকে আবার তোমার রিসেট করে, আমি এটা কিন্তু আবার মডিফাই করে নিচ্ছি। কী করে না, এ থেকে আমি এর কন্টেন্টটা থেকে আমি এখন এমটাকে মাইনাস করে দিচ্ছি, এ মাইনাস এম করে আমি কিন্তু যেটা পেলাম তাকে আমি আবার এর মধ্যে রেখে দিচ্ছি। দ্যাট ইজ দ্য এ ইকুয়ালস টু এ মাইনাস এম। এটা কমন স্টেপ সবার জন্য করতে হবে। তারপরে আমি এটাকে চেক করবো যে এর এমএসবিটা আমার কী আছে, 0 আছে না 1 আছে। যদি তোমার 0 হয় তাহলে কিউ অফ 0 ইকুয়ালস টু 1, আর যদি 1 হয় তাহলে কিউ অফ 0 ইকুয়ালস টু 0। মানে জাস্ট অপোজিট। দেখো, যদি এটা 1 হয় এমএসবিটা, তাহলে দেখো আমার মানটা দেখো হচ্ছে তোমার 0, আর যখন দেখো 0 হচ্ছে তখন দেখো মানটা হয়ে যাচ্ছে তোমার 1। জাস্ট রিভার্স, জাস্ট মনে রাখবে দেখো তোমার, মানে যে এটা আমার যদি 1 হয় তাহলে 0 হবে, যদি 0 হয় তাহলে 1 হবে। তারপর আমরা কী করছি, আমরা কাউন্টারের ভ্যালুটাকে এক করে ডিক্রিমেন্ট করছি। আমরা এই স্টেপটা আমরা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবো না, যতক্ষণ পর্যন্ত না আমার এনের ভ্যালুটা তোমার 0 হচ্ছে। যখনই তোমার এটা 0 হয়ে গেল, আমি তখন কিন্তু আমার অ্যান্সার পেয়ে যাবো যে আমি এখন দেখছি যে আমার কোশেন্টে বা কিউর মধ্যে কে আছে, সেই কিউর মধ্যে তোমার ফাইনালি তোমার যে থাকবে সেটাই হচ্ছে আমাদের কোশেন্ট, মানে ভাগফল। আর এর মধ্যে তোমার যা থাকবে সেটা হচ্ছে কিন্তু আমাদের রিমাইন্ডার। যদি তোমার এখানে কোনো যদি হয়তো তুমি 8কে 2 দিয়ে ভাগ করছো, তোমার কোনো রিমাইন্ডার আসবে না, তখন তোমার কী থাকবে এখানে, তোমার সব তোমার এখানে 0 থাকবে, ঠিক আছে? আর তখন তোমার এখানে তোমার কী থাকবে 4, তো 4 মানে কি 0 1 0 0। তার মানে আমরা বলতে পারি যে কি আমার কোশ্চেনটা হচ্ছে এখন 0 1 0 0 মানে 4, আর আমার রিমাইন্ডার হচ্ছে এখন 0। আমি 8কে 2 দিয়ে ভাগ করেছি, সাপোজ এটা 4 পেয়েছি, আমি এখানে 0 পেয়েছি। তো এই হচ্ছে অ্যালগোরিদম। বোঝা গেল সবার অ্যালগোরিদমটা কীভাবে কাজটা করবো? এবার কাজটা না করলে আর জিনিসটা ক্লিয়ার হবে না, এবার কাজটাকে দেখতে হবে যে কাজটা কীভাবে করছি আমরা। দেখো সবাই বুঝতে পারলে কিনা বলো আমাকে, এই অ্যালগোরিদম সবাই বুঝতে পারলে কিনা বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমার রিস্টোরিং আর নন রিস্টোরিং কিন্তু তোমার সেম অ্যালগোরিদম, বেসিক ডিফারেন্সটা কিছুই নেই। আমি পরে ডিফারেন্সটা বলবো, আগে কাজটা আমরা দেখে নিই, তারপরে ডিফারেন্সটা বলবো। তুমি নন রিস্টোরিং ডিভিশন যেভাবে করবে, তুমি রিস্টোরিং ডিভিশন সেমভাবে করবে, কোনো ডিফারেন্স নেই। আর যে স্লাইড ডিফারেন্সটা আছে সেটা আমরা লাস্টে বলবো, ঠিক আছে? তাহলে আমরা এখন একটা এক্সাম্পল করি এই জিনিসটা দিয়ে। হ্যাঁ, একটা এক্সাম্পল করি, দেখো তাহলে দেখো পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। একটা এক্সাম্পল দেখি,
খুব ইন্টারেস্টিং ডিভিশনটা। একটু একটু মানে খটোমটো আছে মানে বুস্টের থেকে, কিন্তু আমরা কিন্তু বুস্টের মতো করে কিন্তু এটা অ্যালগোরিদমটাকে তোমার লিখলাম এখানে, যাতে আমরা বুঝতে পারি যে বুস্টের সাথে আমার ডিফারেন্সটা কোথায় রয়েছে অ্যাকচুয়ালি। আমি এটাকে এবার একটা কাজ করি, সেটা হচ্ছে আমি তোমাদের কিন্তু এটা তোমাদের গ্রুপে আমি শেয়ার করেছিলাম আজকে সকালের দিকে, তাই না? এই সেম জিনিসটা করেছিলাম তো, দেখো ওটা ওখান থেকে কিন্তু পড়বে, হ্যাঁ স্যার। ওটাকে কিন্তু খাতার মধ্যে লিখে নেবে, ওটাই কিন্তু নোটস, হ্যাঁ, ডিভিশনের জন্য। এবার আমি একটা এক্সাম্পল করি, হ্যাঁ, একটা এক্সাম্পল করি। চলো, আমি এখন যেটা ডিভিশন করতে চাইছি, দেখো আমি তোমাদের গ্রুপেও দেখো আমি দেখো সেম জিনিসটা শেয়ার করি, তোমার গ্রুপ থেকেও তোমরা দেখতে পারো আমি যেভাবে করছি কাজটা। হ্যাঁ, আমি এখন যেটা করতে চাইছি এখন সেটা হচ্ছে যে পারফর্ম দ্য ডিভিশন by using restoring algorithm। আমাকে বলে দিয়েছে এখানে ডিভিডেন্ড ইকুয়ালস টু 11 আর ডিভিজার ইকুয়ালস টু 3। ওকে, আমি এই অপারেশনটা করে দেখাবো, এবার আমি এখানে আর একটা অ্যালগোরিদম তোমাদের স্টেপ ওয়াইজ দেখো আমি এখানে লিখে মানে তোমাদেরকে দিয়েছি, শেয়ার করেছি, তো ওটাকে তোমরা পড়ে নিও। আমি যেভাবে কাজটা করবো সেটাকে তোমার এখানে স্টেপ ওয়াইজ দেওয়া আছে, ঠিক আছে? আমি ডিরেক্ট এখন এক্সাম্পলে চলে যাচ্ছি। এবার এক্সাম্পল কি আমি কীভাবে এটাকে সলভ করব, ঠিক আছে? আমি এখানে কতগুলো একটা টেবিল তৈরি করব আগের মতনই একই রকমভাবে। আমি একটা টেবিল তৈরি করব এখানে। চলো পাশে টেবিলটা পাশে তৈরি করে নিই। পাশে একটা টেবিল তৈরি করে নিই, ঠিক আছে? তো আমার তো তোমার চারটে, আমি কতগুলো স্টেপ সেটা পরে বলছি, কতগুলো স্টেপ হবে সেটা পরে বলছি, সেটা আমরা তো কাউন্ট করলেই বুঝতে পারবো, তাই না? কাউন্ট করলেই আমরা বুঝতে পারবো। আমি চারটে জাস্ট সেলে এটাকে ডিভাইড করে চারটে রো করে নিচ্ছি। হ্যাঁ, আমি এখন চারটে রো করছি, আমি চারটে রো করে নিচ্ছি। ওকে, চলে আসি এবার কনসেপ্টে চলে আসি। প্রথম কলামটা তোমার নাম দিলাম এন। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এন কোনটা, ঠিক আছে? এন। তারপর তোমার এটা দিলাম নাম, তারপরে কলামটার নাম দিচ্ছি এম। ওকে, এম দিয়ে আমরা কাকে ডিনোট করি? করেছি এম দিয়ে? ডিভিজার। ওকে, ওকে ওকে। আর লাস্টের কলামটার নাম হচ্ছে অপারেশন। ওকে, এবার আমরা পাশে একটু 11 দেওয়া আছে, তো 11কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 4 বিট দিয়ে 1011, তাই না? 8421 বসাও, দেখো আমি এটা 11 হচ্ছে, এটা 11 হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে 11। আর দেখো 3 ডিভিজারটা হচ্ছে আমার 3, ঠিক আছে? তাহলে এখানে একটা কনসেপ্ট আছে যে আমরা ডিভিডেন্ড তোমার যত বিটের হবে তার থেকে একটা বিট আমাকে বেশি নিতে হবে ডিভিজারে। ওকে, তার থেকে আমাকে একটা বিট বেশি নিতে হবে তোমার ডিভিজারে। তাহলে 3কে আমাকে এখন 5 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। দেখো ডিভিডেন্টটা আমার কত বিটের? 4 বিটের। তাহলে আমাকে ডিভিজারটা আমাকে 5 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে 3 মানে কত অ্যাকচুয়ালি? 3 মানে কত? 11, তার মানে 3, তাই তো? তাকে আমাকে তখন 5 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। তার মানে তখন 3টে জিরো নেবো, তো আমার 5 বিট হয়ে গেল।
ইয়েস অর নো? বুঝা গেল কনসেপ্টটা? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমরা এটাকে তোমার কনসিডার করছি, আমার কি আমার ডিভিজার তোমার যত বিটের হবে এটাকে কিন্তু আমি তোমার দেখো ইনিশিয়ালি তোমার এর মানটা কি, ইনিশিয়ালি তোমার এটা কত না জিরো, সব জিরো। তো আমি তোমার 5টা জিরো লিখতে পারি এখানে, তাই তো? আমার 5 বিট আমাকে লিখতে হবে জিরোটাকে, আমি 5টা জিরো করলাম, আমি জিরোকে 5 বিটে রিপ্রেজেন্ট করলাম, 5টা জিরো। ওকে ক্লিয়ার? এই স্টেপটা ক্লিয়ার সবার কাছে, এই কনসেপ্টটা? হ্যাঁ চলো এবার যাই, আমি তাহলে বসাবো এখানে এনটা কত, তাহলে এন কত হবে? ভালো প্রশ্ন, এন কত হবে এখানে? এন কত হবে? স্যার 5। 5 কেন হবে? নাম্বার অফ বিট ইন, তাহলে 4 হবে, তাহলে এনটা হচ্ছে 4। তাহলে এখন এনটার ভ্যালু কত লিখলাম এখানে? 4 লিখলাম, ঠিক আছে। এম কত পেয়েছি বলো? এমটা কত পেয়েছি বলো? এম কোনটা এখানে? এম কোনটা? 1011, এটা হচ্ছে এম, এটা হচ্ছে কিউ, ডিভিজারটা হচ্ছে কিউ, তাহলে এমটা হচ্ছে আমার 1100। আমি 4টাকে এত বড় করে মানে লিখছি, আমি তখন একটা সেলের মধ্যে অনেক কিছু লিখতে হবে আমাকে, ঠিক আছে? যদিও এনটা এখন 4ই থাকবে তার জন্য নয়। তো এমটা হচ্ছে আমার 1011, আর এটা কত? স্যার কিউটা ডিভিডেন্ট হবে না স্যার? হ্যাঁ স্যার আমরা উল্টো লিখলাম না, কিউটা ডিভিডেন্ট হবে না? কিউটা এখানে ডিভিডেন্ট হবে, হ্যাঁ ঠিকই লিখেছি, উল্টো লিখেছি, ঠিক বলেছো, ঠিক বলেছো। কিউটা হচ্ছে ডিভিডেন্ট আর এমটা হচ্ছে ডিভিজার, ঠিকই বলেছো, ঠিক আছে। তাহলে এমটা এখন তোমার কত হচ্ছে? এম এর ভ্যালু কত হচ্ছে বলো? 00011, তাই তো? আর এটা কত আছে আমার? 5টা জিরো আছে, এটা আছে 5টা জিরো, ঠিক আছে। আর কিউ কত? কিউটা হচ্ছে আমার ডিভিডেন্ট 1011। ওকে ভেরি গুড। তো আমরা এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশনস, হ্যাঁ এটা আমার ফার্স্ট আমরা এটাকে ইনিশিয়ালাইজ করলাম, দ্যাট ইজ দ্য অপারেশনস, ইনিশিয়ালাইজ। এরপরে আমরা কি অপারেশন করব? আমাদের চলে যাই আমরা অ্যালগরিদমে, দেখো কি অপারেশন, দেখো আমার এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনস, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনস। আমি এখন কি করব? শিফট লেফট এ অ্যান্ড কিউ, এ আর কিউর মধ্যে আমরা লেফট শিফট করব, তাই তো? এ আর কিউ, ওকে এ আর কিউর মধ্যে আমরা লেফট শিফট করব, চলো। তো এ আর কিউর মধ্যে তোমার দেখো লেফট শিফট করলে আমার এ আর কিউকে নিয়ে কিন্তু আমার লেফট শিফটটা করছি, কিন্তু এ আর কিউকে একসাথে ধরে, হ্যাঁ তাহলে এ আর কিউ তোমার যদি লেফট শিফট করি, দেখো এই 1টা এখানে চলে আসবে না, এই 1টা এখানে চলে আসবে, এই 0টা এখানে চলে আসবে, এই 1টা এখানে চলে আসবে, এই 0, বাকি 4টে তোমার 0 হয়ে যাবে। ইয়েস অর নো? এই ঘরটা আমার ফাঁকা হয়ে গেল, দেখো সবাই এটা বুঝতে পেরেছো? সবাই এটা বুঝতে পেরেছো, তাই তো? সবাই বুঝতে পারলে তো এটা? দেখো এই দেখো, আমি দেখো এটা একটু ডায়াগ্রাম করে দিচ্ছি, দেখো তো কারো জিনিসটা বোঝা যাবে। এটা আমার ট্রাঙ্কেট হয়ে গেল, ছেড়ে দাও এটাকে, ভেবে লাভ নেই, ঠিক আছে? হলো? তাহলে এখন এই বিটা আমার ফাঁকা, তো ফাঁকা পড়ে আছে, তো তাহলে এখন কি অপারেশন করলাম না শিফট লেফট, কার সাথে কার মধ্যে করলাম? এ আর কিউ, দেখো এ আর কিউর মধ্যে করেছি, লেফট শিফট করেছি এ আর কিউর মধ্যে, এ আর কিউ, ওকে। আমার দেখো এমটা কি কোনোভাবে চেঞ্জ হচ্ছে? এম তো আমার নিয়ে কোনো কাজ নেই এখন, তো এম তোমার যা আছে তোমার তাই থাকছে, এম তোমার যা আছে তাই থাকছে থ্রু আউট, এম কিন্তু তোমার কোনোভাবেই কিন্তু চেঞ্জ হবে না, এম কিন্তু তোমার একই থেকে যাবে, এমকে নিয়ে কিন্তু আমার কোনো কাজ নেই। পরে আমি ওই যে এ মাইনাস এম যখন করবো তখন তার কাজ আছে, এখন কোনো কাজ নেই, ওকে। তাহলে শিফট লেফট এ কিউ হলো, এই স্টেপটা নিশ্চয়ই বুঝতে কোনো সমস্যা হয়নি কারো? কোনো সমস্যা হয়েছে এটা বুঝতে? না স্যার। ওকে নেক্সট স্টেপ কি আছে? চলে যাই আমরা আবার অ্যালগরিদমে। নেক্সট স্টেপ a is equal to a minus m, ওকে a is equal to a minus m, a equals to a minus m, তাহলে a কত এখন? এটা কত বলো আমাকে? 4টে 0 1, তাই তো? 4টে 0 1 হচ্ছে এখন a, আর m কত বলো আমাকে? 00011, তাহলে আমি এ মাইনাস এম করে আমরা কি পাবো? এ কেই পাবো, আবার এটা আমার এখন মডিফাই হবে, এটা মডিফাই হবে এ মাইনাস এম করে। তো এখন দেখো মাইনাস করো, মাইনাস তো করতে পারি আমরা, 1 - 1 0, তাই তো? 0 - 1 1, বড় 1 বড় 1, আবার দেখো 0 - 0 করে 0, আবার 0 - 1 করে কি আবার 1 বড় 1, আবার 0 - 0 0, 0 - 1 করে আবার 1 বড় 1,
আবার 0 - 0 করে 0, আবার 0 - 1 করে আবার 1 বড় 1। সেই বড় 1টাকে আমি এখানে আর কনসিডার করছি না। আমি কি পেয়ে গেলাম, এটার ভ্যালু কি পেয়ে গেলাম, 4টে 1 0, তাই তো? এটার ভ্যালু কি পেয়ে গেলাম, 4টে 1 0। এটা ভ্যালু পেয়ে গেলাম এখন তোমার 4টে 1, তার সাথে পেয়ে গেলাম 0। আমার দেখো কিউটা দেখো যা ছিল অ্যাজ ইট ইজ তেমন রেখে দিলাম, কারণ আমি তো এখানে যে অপারেশনটা পারফর্ম করেছি সেটা হচ্ছে a = a - m, তাহলে আমার তো এটা মডিফাই হলো জাস্ট, আর তো কিছু মডিফাই হবে না। আমার দেখো m যেমন ছিল, 000 যেমন ছিল তেমন রয়ে গেল। তাহলে এই অপারেশনটা আমরা এখন করতে পেরেছি, সবাই বুঝতে পারলে এই কনসেপ্টটা? আমার m আর q কিন্তু চেঞ্জ হয়নি, এটা চেঞ্জ হয়েছে, কেন না আমি a = a - m করেছি। তাহলে a - m করে রেজাল্টটা কিন্তু আমার এর মধ্যে আবার স্টোর হয়েছে, তাই তো? ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত ঠিক আছে? দেখো a = a - m, ওকে। এবার আমাকে বলতে হবে স্যার এই যে স্যার আমি ড্যাশটা দিয়েছেন, এই ড্যাশটা এবার কী দিয়ে ফিল আপ হবে, এই ড্যাশটা এবার কী দিয়ে ফিল আপ হবে স্যার? চলো, তার জন্য তো আমাদের আছে কন্ডিশনস, আমাদের কী আছে, কন্ডিশন আছে। আমরা এই অপারেশনটা করে ফেলেছি, এই অপারেশনটা করে ফেললাম, এটা কমন অপারেশনস করতেই হবে তোমাকে। তারপরে কি আছে, এমএসবি অফ এ যদি 1 হয় তাহলে আমার কিউ অফ 0টা 0 হবে, আর এমএসবি অফ এ যদি আমার 0 হয় তাহলে কিউ অফ 0টা 1 হবে, তাই তো? দ্যাট ইজ দ্য কনসেপ্ট। চলো তাহলে মনে রাখবে কিন্তু যেটা বললাম। তাহলে এমএসবি অফ এটা কি আছে এখন, এমএসবি অফ এ কি আছে, স্যার 1 আছে। তাহলে আমার কিউ অফ 0টা কি হবে, 0 হবে। তাহলে এই ঘরটাতে আমরা কি দিয়ে ফিল আপ করবো, এই ঘরটাতে আমরা কি দিয়ে ফিল আপ করবো, 0 দিয়ে। তো সেটা আমি কিন্তু এখন লিখবো না, আমি কিন্তু এখানে লিখবো না, কিন্তু সেটা তার পরের লাইনে লিখবো। দেখো লিখছি, আমার দেখো এখানে যা ছিল 00011 1110, 4টে 1 0 ছিল, তাই আছে, তাই তো? 4টে 1 0 ছিল তোমার, তাই আছে। এবার তারপরে আমরা কি করব, আমার এটা এর মানটা তোমার মাইনাস করে আমাদের কি এসছে, মাইনাস করে আমাদের এর মানটা কি এসছে ফার্স্টে বলো? স্যার 4টে 1 একটা 0, 4টে 1 একটা 0, 4টে 1 একটা 0। বেশ, আমি এটাকে আমি এখন কিছু লিখছি না, এটাকে কিছু লিখছি না। আমি এখন কি করছি, এই মানটাকে বসিয়ে দিচ্ছি 011। আমার এখানে কি ফিল আপ, কী দিয়ে ফিল আপ হবে, 011 কী দিয়ে ফিল আপ হবে, এটা 0 দিয়ে ফিল আপ হবে, 0 দিয়ে ফিল আপ হলো। আমরা এখন কি অপারেশন করলাম, কিউ অফ 0 ইকুয়ালস টু, আমি এখন 0 দিয়ে ফিল আপ করলাম। এটা আমরা কিন্তু পড়ছি রিস্টোরিং অ্যালগোরিদম। রিস্টোরিং অ্যালগোরিদম মানে হচ্ছে যে এখন আমাকে এটাকে রিস্টোর করতে হবে, অ্যান্ড রিস্টোর। এটাকে রিস্টোর করা মানে কি, কি মানে তোমরা বুঝতে পারছো কি মানে আমি বোঝাচ্ছি বলো তো? এটাকে আমি এখন রিস্টোর করবো মানে কি করব, আগের স্টেপে এর মান যেটা ছিল সেটা আবার আগের স্টেপে এর মানটা কি ছিল, 4টে 0 1 ছিল, আমরা সেই এর মানটাকে আবার রিস্টোর করলাম। তাহলে রিস্টোর করলে আমার এর মানটা দেখো তোমার যেমন ছিল 4টে 0 1 আমার অ্যাজ ইট ইজ তেমন রয়ে গেল। দ্যাট ইজ দ্য রিস্টোরিং ডিভিশন, দ্যাট ইজ দ্য রিস্টোরিং ডিভিশন। নন রিস্টোরিং সময় কিন্তু আমরা আরেকটা নতুন নিয়ম দেখব নন রিস্টোরিংয়ের সময়, ঠিক আছে? তাহলে আমরা আগের এটাকে আমরা কি করছি, রিস্টোর করছি। কখন হচ্ছে রিস্টোরটা, না যখন আমার এমএসবি অফ এ যখন তোমার 1, তখন আমরা কিউ অফ 0টাকে তোমার 0 করছি, বা আমার এমএসবি অফ এ যখন তোমার 0 হবে আমি তখন কিউ অফ 0টাকে তখন 1 করছি, সেই সময় কিন্তু আমাকে রিস্টোর করতে হবে। তাহলে কিউ অফ 0 = 0 করার সময় আমি তোমার দেখলাম, আমি তখন কিন্তু এটাকে রিস্টোর করে দিলাম, তখন কিন্তু এটাকে আমরা রিস্টোর করে দিলাম, ঠিক আছে? তাহলে এখন আমার এই স্টেপটা কমপ্লিট তো, এই স্টেপটা আমার এখন কমপ্লিট তো? দেখো এই স্টেপটা আমার এখন কমপ্লিট কিনা বলো, এই স্টেপটা আমার এখন কমপ্লিট, ঠিক আছে? তাহলে কখন আমরা করছি রিস্টোরটা, না আমার এমএসবি অফ এ যখন তোমার 1 হচ্ছে আমি তখন রিস্টোর করছি, ওকে? এটা আমার হচ্ছে n = 4 এর জন্যই কাজটা হয়ে গেল, ফার্স্ট স্টেপ। এখন এনটা তোমার তার পরের স্টেপ কি আছে, তার পরের স্টেপ কি আছে, এনটা এখন কি হয়ে গেল, 1 ডিক্রিমেন্ট করলো। তাহলে এন যদি এখন ডিক্রিমেন্ট করে 1, তাহলে এখন এনটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, 3। এনটা এখন হয়ে গেল 3, ঠিক আছে? তাহলে এন সমান তোমার 0 নয়, আমি এখন চেক করছি যে এন সমান 0 কি না, এন সমান এখন 0 নয়। তাহলে আমি আবার কোথায় যাব, আমি আবার চলে আসবো তার পরের স্টেপে, আমি কোথায় আসছি, আবার শিফট লেফট এ আর কিউ, শিফট লেফট এ কিউ, ঠিক আছে? আমি আবার সেকেন্ড স্টেপে চলে আসছি।
এবার আমাদের আর কোনো সমস্যা হবে না কাজটা করতে, দেখো। আর আমাদের কিন্তু এবার দেখো তোমার অটোমেটিক কাজটা হয়ে যাবে, দেখো। এবার কিন্তু আর কোনো সমস্যা হবে না। আমি এখন কী অপারেশন করবো, এ আর কিউর মধ্যে আমরা লেফট শিফট করবো, তাই তো, শিফট লেফট করবো। তো আমার দেখো এম কি কোনোভাবে চেঞ্জ হবে, এম কি কোনোভাবে চেঞ্জ হবে? এম তো কোনো কাজই নেই এখন। তো এম তোমার যেমন 00011 ছিল তাই থেকে গেল। আমার দেখো এটা তোমার কি ছিল, 00001 ছিল। আমি এখানে শিফটটা করি, তারপর তো এখানে বসাবো একবারে, তাই না? আমি এবার শিফটটা করে নিই। বলো শিফট করে কী হবে, শিফট করে এখন কী হবে বলো। এই জিরোটা এখন কোথায় চলে আসবে, এর জায়গায় চলে আসবে। এই ওয়ানটা এর জায়গায় চলে আসবে, এই ওয়ানটা এর জায়গায় চলে আসবে, এই জিরোটা তোমার এর জায়গায় চলে আসবে। এই ওয়ানটা এর জায়গায় আসবে, এই জিরোটা, এই জিরো, এই জিরো, এই জিরো। ওকে, এটা আমাদের ধরতে হবে না, বাদ দিয়ে দেবো, তাই না? তাহলে এই জিরো তোমার চলে আসছে এর জায়গাতে, এই ওয়ানটা চলে আসছে এর জায়গায়, এই ওয়ানটা চলে আসছে এর জায়গায়, এই জিরো তোমার চলে আসছে এই ওয়ানের জায়গায়, এই ওয়ানটা এখানে আসলো, এটা জিরো, এটা জিরো, এটা জিরো। দেখো তাহলে আমার এই ঘরটা এখন ফাঁকা পড়ে আছে, ব্ল্যাঙ্ক পড়ে আছে, তাই না? তাই তো হলো ব্যাপারটা, তো তাই। হ্যাঁ স্যার। জাস্ট লেফট শিফট করেছি, আর কিন্তু কিছুই করিনি। আমি জাস্ট লেফট শিফট করেছি, আর কিছুই করিনি। আমার ডান দিকের ঘরটা এখন ব্ল্যাঙ্ক, ফাঁকা হয়ে আছে। আমরা এখন যে অপারেশনটা করলাম সেটা হচ্ছে শিফট লেফট এ কিউ, শিফট লেফট এ কিউ করলাম। এরপর আমরা কি করব, এর পরের স্টেপটা কি, এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এম, কমন অপারেশনস, এ ইকুয়ালস টু এ মাইনাস এম, তাই তো? তাহলে এখন তোমার এ কত আছে, এটা কত, 00010, আর এমটা কত, 00011, তাই তো? এবার মাইনাস করো। স্যার 5টা 1 আসছে, 5টা 1 আসছে, এক্স্যাক্টলি 5টা 1ই আসবে, 5টা 1ই আসবে। দেখো মাইনাস করে দেখো, আমার এটা আমার এখন কারেন্টলি এর ভ্যালু, এটা আমার কারেন্টলি এর ভ্যালু। তাহলে এখন এটা কত হয়ে গেল, আমি এখন এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এম করে আমার এখন এর ভ্যালুটা কী হয়ে গেল না 5টা 1। আমার দেখো কিউ তোমার চেঞ্জ হয়নি, কিউ তোমার যেমন আছে অ্যাজ ইট ইজ তেমন রয়ে যাচ্ছে। এমও কোনো চেঞ্জ হয়নি, এমও তোমার দেখো 00011 যেমন ছিল তেমনই রয়ে যাচ্ছে। এম তোমার কিন্তু কোনো সময় কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? আমি এমকে নিয়ে এম মাইনাস এম করবো, কিন্তু এম কিন্তু আমার কোনো সময় দেখো চেঞ্জ হবে না, ও কিন্তু তোমার যেমন ছিল তেমন রয়ে যাবে শেষ পর্যন্ত। হ্যাঁ, এম কিন্তু তোমার চেঞ্জ হবে না কোনোভাবে। তাহলে এখন আমরা এরপরে কি অপারেশন করবো, তাহলে এটা সবাই আমরা বুঝতে পেরেছি অপারেশনটা। এরপরে আমরা কি অপারেশন করবো, স্যার Q0 ইকুয়াল টু 0 সেট করব আর রিস্টোর করব। Q0 ইকুয়ালস টু আমরা এখানে 0 সেট করব, তাই তো? তাহলে এখন আমি কেন 0 সেট করব না, আমার এমএসবি অফ এ এখন কি আছে, 1 আছে। ভালো করে দেখো, এমএসবি অফ এ দেখো 1 আছে, তাই তো? আগে আমার এমএসবি অফ 1 দেখো, এমএসবি অফ এ তোমার দেখো 1 ছিল বলে দেখো আমরা কী করেছিলাম, Q0 ইকুয়ালস টু 0 করেছিলাম। তাহলে আমি এখন Q0 ইকুয়ালস টু কী লিখবো, 0 লিখবো, অ্যান্ড রিস্টোর। তাহলে আবার যদি রিস্টোর করি, তাহলে আমার এখন কারেন্টলি এখন এর মানটা কি হয়ে যাবে রিস্টোর করলে, প্রিভিয়াস স্টেপে আমার এর মানটা কি ছিল, 00010, এখন 00010 হয়ে গেল এর ভ্যালু। আর আমার কিউটা এখন কি হবে, 110 তো ছিল, এখন এই ড্যাশটাতে আমরা কি দিয়ে ফিল আপ করবো, Q0 মানটা এখন কি হয়ে গেছে, 0 হয়ে গেছে, 0 দিয়ে ফিল আপ হয়ে গেছে। আমার কি দেখো এমটা কি চেঞ্জ হবে কোনোভাবে, এম তো বলেছি কোনো সময় চেঞ্জ হবে না, এম তোমার দেখো 00011 ছিল তাই রয়ে গেল, ঠিক আছে? এবার স্টেপটা একটু সহজ লাগলো না আগের থেকে এখন কাজটা করতে সহজ লাগলো না বলো? প্রথমটা একটু সমস্যা হচ্ছিল, তারপর তো আর কি সমস্যা আছে? একই তো স্টেপ বারবার করবো। এবার শিফট লেফট এ কিউ, এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এম, কিউ অফ 0 ইকুয়ালস টু 0 বা 1, যে কোনো একটা বসবে। তাহলে এখন আমার এনটাকে তোমার ডিক্রিমেন্ট করে কত করবো, 2 করলাম। আমি আবার ফার্স্ট অপারেশন কি করবো, শিফট লেফট এ কিউ, শিফট লেফট এ কিউ করে ফেলো, শিফট লেফট এ কিউ করে ফেলো। বলো কি হবে, শিফট লেফট এ কিউ করলে কি হবে, স্যার 00101 এতে হবে এটা, আর কিউতে থাকবে 100, পাশে একটা ব্ল্যাঙ্ক স্পেস। তাহলে আমরা এতে আমরা দেখো, আমি এটাকে যদি আবার শিফট করি, তাহলে দেখো আমি এখানে 0 বসাতে পারি তো, মানে আমি এই 0টাকে এখানে বসাচ্ছি। হ্যাঁ, আমি এই 0টাকে তোমার এখানে বসাচ্ছি, এই 1টাকে এর জায়গায় বসাচ্ছি, এই 1টাকে আমি এর জায়গায় বসাচ্ছি, এই 0টাকে আমি এর জায়গায় বসাচ্ছি, এই 1টা তার পরের বিটের জায়গায় বসছে, এই 0টা তোমার এখানে বসছে, আর এই 0টা তোমার এখানে বসছে, তাই তো?
আর এটা আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তাই না? না ভুল করলাম কিছু? না স্যার ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, একদম ঠিক আছে। তাহলে আমরা এখন এটা, আর আমার কিউ, আমার এম এর মানটা কি কোনোভাবে চেঞ্জ হবে? না, এম তো চেঞ্জ হবে না বলেছি কোনো সময়। 00011, এমটা তোমার যা ছিল তাই আছে, কোনো সমস্যা নেই। এটা আমরা বুঝতে পেরেছি সবাই, জাস্ট লেফটে শিফট করেছি, আর কিছু করিনি। এখন কি করব আমরা? এ ইকুয়ালস টু এ মাইনাস এম করবো, তাই না? এ ইকুয়ালস টু এ মাইনাস এম। ওকে, তাহলে এর মান কত বলো? এর মানটা কত বলো? এর ভ্যালু কত? না 00101, তাই না? 00101। স্যার 00010 আসছে। আর এমটা হচ্ছে আমার 00011। তুমি বলছো কত আসছে? 00010। 00010। বেশ, আমি মাইনাসটা করেই একবার দেখি, মাইনাসটা করি একবার দেখি। 1 - 1 করে 0, 0 - 1 করে 1, আমার বড় 1 থাকলো। 1 - 0 করে 1, আর 1 - 1 করে 0, আর এগুলো তো 0 আছে, আর কোনো ব্যাপারই না। 00010, তাই তো? তাহলে এখন কী পাচ্ছি? 00010। আর কিউর মানটা আমার এখন যা ছিল তাই বসিয়ে রাখলাম, কোনো সমস্যা নেই। আমার ড্যাশটাকে তুমি এখন ফিল আপ করতে পারবো না, এর পরের স্টেপে এই ড্যাশটাকে আমরা ফিল আপ করতে পারবো, তাই না বলো? আর এখানে তোমার কি আছে? 00011। ওকে, হলো, ঠিক আছে, এই স্টেপটা ঠিক আছে আমাদের, কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব? কিউ অফ 0 আমরা এখন ফিল আপ করবো। কিউ অফ 0-র ভ্যালুটা এখন কি হবে সেটা আমরা এখন দেখব। এমএসবি অফ এ, এমএসবি অফ এ কি আছে? 0 আছে, তাহলে 1 হবে। 0 আছে, তাহলে আমার কিউ অফ 0টা এখন কি হবে? 1 হবে। তাহলে আমাকে এখন 1, আর তার সাথে আমরা কি করব? এখানে আমরা এখানে রিস্টোর করব না এটাকে রিস্টোর করব না স্যার? রিস্টোর করব না, আমি তো করব না। হ্যাঁ 0 হলে রিস্টোর করব, আর 1 হলে কিন্তু আমরা রিস্টোর করব না, ঠিক আছে? মানে কিউ 0 মান যদি 1 হয়, দেখো তার মানে দেখো রিস্টোর যদি আমি না, আমার তো যা ছিল তাই থাকবে। আমার তো এখানে তোমার যাই আছে তাই তো আছে। এই দেখো আমার আগেরটা তোমার কি আছে? এটাই তো আছে, এর মানটা তাই বসালাম। আমার এম এর মানটা কোনো চেঞ্জ হয়নি। ওকে, এবার এই ড্যাশটা আমরা কি দিয়ে ফিল আপ করবো? না 1 দিয়ে ফিল আপ করবো, তাই তো? ড্যাশটাকে আমি এখন 1 দিয়ে ফিল আপ করে দিলাম। তাহলে আমরা এখন কি পেয়ে গেছি? 00011, 00010, আর হচ্ছে 1001। ওকে, আমার কিউ অফ 0-র মানটা হয়ে গেছে 1। আমার কিন্তু এখানে কোনো রিস্টোর অপারেশনস পারফর্ম হবে না, যেহেতু কিউ অফ 0-র মানটা 1 পেয়েছি তার জন্য। এবার তারপরে এনটা এখন ডিক্রিমেন্ট হয়ে কত হবে? 1। এটা আমার লাস্ট স্টেপ, তাই তো? এটা আমার লাস্ট স্টেপ। এই লাস্ট স্টেপে কি আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমি ফার্স্টে আবার সেই একই অপারেশন শিফট লেফট এ কিউ আমি আবার শিফট লেফট করবো। তাহলে এ কিউ যদি আমি এখন শিফট লেফট করি, তাহলে আমার এটা হচ্ছে এর ভ্যালু, এটা হচ্ছে আমার কিউর ভ্যালু। আমি এর ভ্যালু আর কিউর ভ্যালু আমি শিফট লেফট করবো। চলো এবার দেখি একই রকমভাবে এখানে 1 বসালাম, হ্যাঁ, এটা 0 বসালাম, এটা 0, তোমার চেক করবে কিন্তু আমি ভুল করছি না ঠিক করছি। এটা 1 বসালাম, এটা 0, এটা 1, এটা 0, এটা 0, এটা আমার ড্যাশ, তাই তো? ঠিক করেছি দেখো, আমার তো এটা তো ঠিকই আছে, এটা আমার যা ছিল তাই আছে, কোনো চেঞ্জ হয়নি। এম আমার ঠিক আছে, এম যা ছিল তাই আছে। এবার আমরা এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এম করবো। তো এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এম, এর ভ্যালুর হচ্ছে কত? এটা হচ্ছে তোমার 00101, আর এমটা হচ্ছে, এম তোমার যা ছিল তাই আছে, এমনি কোনো চিন্তা নেই। এমটা তোমার আছে 00011। মাইনাস করি, আবার মাইনাস করলে আমাদের 001-এ 1, এখানে 1 থাকলো, আবার এটা তোমার 0 হয়ে গেল। 00010 আসছে আবার, তাই না? 00010 আসছে, তাহলে আমার এটাকে আমি বসাবো 00010। এম চেঞ্জ হবে না, এম যা ছিল তাই থাকবে। তুমি এমটাকে বারবার নাও লিখতে পারো, হ্যাঁ, তুমি একবারই লিখতে পারো এমটাকে, ঠিক আছে? আমি যে প্রতিবার যেমন রিপিট করছি না এমটাকে, না লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু লাস্টে গিয়ে আমাকে লিখতেই হবে, আমার আমি অ্যান্সার পাবো, তাই না? আমার এখানে দেখো যা ছিল 001, এটা ড্যাশ ছিল, ড্যাশ থাকবে। এবার আমি কি করব? এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এম। আমি এবার কি করব? কিউ অফ 0টাকে আমাকে এবার বের করতে হবে। কিউ অফ 0টাকে আমাকে বের করতে হবে। কিউ অফ 0টা 1 হবে। কিউ অফ 0 1 হবে। তাহলে এটা আমার 0 আছে, এমএসবি অফ এটা 0 আছে, তাহলে কিউ অফ 0 সমান আমাদের 1 হবে। তাহলে আমরা কি রিস্টোর করব? না স্যার, রিস্টোর করব না, তাই তো? তাহলে আমার দেখো কি রয়ে গেছে? 00010,
001 পাশে এটা কি দিয়ে ফিল আপ হবে, 1 দিয়ে ফিল আপ হবে, তাই না? আর আমার দেখো এম এর ভ্যালু কি আছে, 00011, 00011, ঠিক আছে, হয়েছে। এবার আমি যদি আমি এখন এর পরের স্টেপে যদি আমি আসতে যাই, আমার তো এখন এটা 0 হয়ে যাচ্ছে, n তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এরপর তোমার ডিক্রিমেন্ট হবে, n ইকুয়াল টু n মাইনাস 1 করে 0 হয়ে যাবে। আর 0 হয়ে যাওয়া মানেই হচ্ছে আমরা এখন কি করব, আমরা আবার চলে যাই অ্যালগরিদমে, কি করব, যে কোশেন্ট, দেখো n সমান 0, ইয়েস, n সমান 0, ইয়েস, ওকে, কোশেন্ট ইজ ইন রেজিস্টার কিউ। এখন কিউ থেকে আছে ভাগফল আছে, কিউ থেকে আছে ভাগফল আছে, আর আমার রিমাইন্ডার কোথায় আছে, এতে আছে রিমাইন্ডার, ঠিক আছে, চলো কিউতে আছে কোশেন্ট, তাহলে আমি এখন কিউটাকে এখান থেকে এক্সট্র্যাক্ট করে নিচ্ছি, কিউটাকে এখান থেকে এক্সট্র্যাক্ট করে নিচ্ছি, কিউ সমান 0011, ঠিক আছে, এটাকে এখান থেকে এক্সট্র্যাক্ট করে নিচ্ছি, এটা মানে কত পেয়েছি, 00010, ওকে, ঠিক আছে। তাহলে কিউটাকে আমরা কি বলেছি, কিউটাকে আমরা কি বলেছি, কোশেন্ট, 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 তাহলে এটা হচ্ছে আমার কোশেন্ট, ওকে, আর এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার, তাহলে দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 3 in decimal, 3 in decimal, আর দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 2 in decimal। আমি যে নাম্বারটার সাথে যে নাম্বারটা আমি ডিভাইড করতে গিয়েছিলাম, দেখো তো সেই নাম্বারটা কি অ্যাকচুয়ালি, 11 আর 3, আমি 11কে 3 দিয়ে ভাগ করেছি, আমি 11কে 3 দিয়ে ভাগ করেছি, তাই না, হচ্ছে, তাই তো আমরা মেলাতে পেরেছি শেষ পর্যন্ত গিয়ে, আমরা মেলাতে পেরেছি, হ্যাঁ, তাহলে সবাই বোঝা গেছে কনসেপ্টটা, আমরা এখন ভাগ করতে পারবো তো সবাই, হ্যাঁ, সবাই ভাগ করতে পারবো তো, হ্যাঁ, দেখো তাহলে ভাগ করাটা আমরা প্রথমের দিকে একটু 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 খটোমটো আছে, তাই না, আমার বুঝতে মতো এতটা মানে স্মুথলি যাচ্ছে না ব্যাপারটা, একটু কিছু জায়গা আমাকে মনে রাখতে হচ্ছে কনসেপ্ট কিছু, অবশ্যই ভাগ আমি তার জন্য তো লাস্টে রেখেছি, যেগুলোকে আমি লাস্টে রেখেছি সেগুলো কিন্তু একটু খটোমটো বলেই লাস্টে রেখেছি, তাই না, কারণ সেই আবার সেই একই রকম গল্প ধরে নাও, সেই সিনেমা স্টার্ট হয়েছে, প্রথমেই একটা ধরে নাও এমন কিছু তোমাকে একটা স্টোরি দেখিয়ে দিল, তুমি কিছুই বুঝতে পারলে না, তো হল থেকে সব লোক তো বেরিয়ে পালিয়ে যাবে, তাই না, ওই জন্য প্রথম দিকটা তোমাকে এমন এমন স্টোরি দেখায় যাতে যাতে সবার ইন্টারেস্ট যাতে গ্রো করে, যাতে সবাই থাকে হলের মধ্যে, তারপরে শেষ দিকে গিয়ে হয়তো এমন একটা ডিফিকাল্ট কিছু একটা স্টোরি দেখালো, তুমি হয়তো অর্ধেক বুঝলে না, আবার পার্ট 2 বেরিয়ে গেল তারপরে 2 বছর পরে, ঠিক আছে, ব্যাপারটা সেরকম। তো যাই হোক, ডিভিশন অ্যালগরিদম সবার বোঝা গেছে, তাই তো, এবার করতে পারবে তো ডিভিশন অ্যালগরিদম, হ্যাঁ, তাহলে তাহলে এবার ওই ওই প্রিয়াঙ্কা একটা প্রবলেম দিয়েছিল, ওটাকে তাহলে সবাই বাড়িতে সবাই একটু সলভ করবে তো, হ্যাঁ, প্রিয়াঙ্কা একটা প্রবলেম দিয়েছিল, ওটাকে সবাই বাড়িতে একটু সলভ করবে, আমি দিচ্ছি প্রবলেমটা, হ্যাঁ, ওই প্রবলেমটা আমি তোমাকে দিচ্ছি, এটা সবাই বাড়িতে একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে, তাহলেই হবে। আমি প্রবলেমটা আমি তোমাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ, আমি প্রবলেমটা গ্রুপে শেয়ার করে দিচ্ছি, আমি গ্রুপে শেয়ার করে দিলাম প্রবলেমটা, তোমরা একটু সবাইটা দেখে এটাকে একটু সলভ করবে, ঠিক আছে, সবাই একটু দেখে এটাকে সলভ করবে। দেখো আশা করি দেখো পারবে নিশ্চয়ই, দেখে নাও একটু সবাই প্রবলেমটা, একটু দেখে নাও, দেখে নিয়ে একটু ইনিশিয়ালাইজেশনগুলো একটু ভেবে নাও, দেখো পারবে, নিজেরাই করতে পারবে। পারবে করতে?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো তাহলে ঠিকই আছে। এবার আমরা তাই এটা হচ্ছে আমাদের তোমার রিস্টোরিং ডিভিশন অ্যালগোরিদম। আর নন রিস্টোরিংটা আমি আজকে আর দেখাবো না, কারণ আজকে দেখালে নন রিস্টোরিং দেখালে আজকে আবার গুলিয়ে যাবে, রিস্টোরিংটা আবার গুলিয়ে যাবে। তো এখন রিস্টোরিংটা জেনে থাকো, ঠিক আছে? আমি নন রিস্টোরিংটা আমি আরেকদিন দেখাবো নন রিস্টোরিংটা, ঠিক আছে? তাহলে কনসেপ্টটা আমাদের মনে থাকবে, নাহলে মনে থাকবে না। তো নন রিস্টোরিংয়ের ক্ষেত্রে তোমার কি হয় জানো? নন রিস্টোরিংয়ের ক্ষেত্রে তোমার কার্ড দিয়ে চেক করা হয় জানো? এখানে একই রকম অ্যালগোরিদম, অনেকটা এক প্রসিডিওরটা অনেকটা সেম, কিন্তু কোনো কাজটা আগে কোনো কাজটা পরে করছে। আর এটা তোমার এর সাইন বিট দেখা হয়, মানে ব্যাপারটা সেই ঘুরে আমি দুবার সাইন বিটটাকে দেখবো আমরা, মানে সাইন বিটের উপরে আমরা ডিপেন্ড করে আমরা এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এম করবো না এ ইজ ইকুয়াল টু এ প্লাস এম করবো, সেটা কিন্তু আমাকে ডিসাইড করতে হবে। একটু অ্যালগোরিদমটা বললেই আমি দেখো আমি একটু হিন্টস দিচ্ছি জাস্ট। নন রিস্টোরিং ডিভিশন অ্যালগোরিদম, ওকে? প্রথমে তোমার যেমন স্টার্ট হলো, ঠিক আছে? তারপরে আমরা কি করছি, আমরা ইনিশিয়ালাইজেশন করে নিচ্ছি, যেমনভাবে যে আমরা n ইজ ইকুয়াল টু নাম্বার অফ বিটস ইন ডিভিডেন্ট, a ইজ ইকুয়াল টু 0, m ইজ ইকুয়াল টু ডিভিজার, আর q ইকুয়ালস টু ডিভিডেন্ট, তাই তো ইনিশিয়ালাইজেশনস। তারপরে তোমার হচ্ছে সাইন বিট অফ a, তার উপর ডিপেন্ড করছে, সাইন বিট অফ এর উপর ডিপেন্ড করছে, যদি আমার এটা 1 হয় তাহলে আমরা যে অপারেশনটা পারফর্ম করব সেটা হচ্ছে যে তুমি অ্যালগোরিদমটা তুমি বুঝলেই কিন্তু ওটা করতে পারবে, কোনো ব্যাপার না। শিফট লেফট এ কিউ, তারপরে তোমার যে অপারেশনটা হবে সেটা হচ্ছে এ ইকুয়ালস টু এ প্লাস এম। আমার কিন্তু এটা বুস্টের মতো, কিন্তু অনেকটা বুস্টের মতন, হ্যাঁ অনেকটা বুস্টের মতন, কিন্তু সবটা সেম বলছি না। আর সাইন বিট যদি তোমার যদি 0 হয় তখন তোমার যে অপারেশনটা হবে সেখানে কিন্তু এখানে তোমার কিন্তু লেফট শিফট হবে, ফার্স্টে শিফট লেফট এ কিউ, তারপরে তোমার হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এম, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এখানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ প্লাস এম, এখানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এম। কখন না সাইন বিট অফ এ যদি তোমার 0 হয় তখন এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এম হবে শিফট করার পর, আর যদি সাইন বিট যদি আমার 1 হয় তখন তোমার শিফট করার পর আমার এ ইজ ইকুয়াল টু এ প্লাস এম হবে, ঠিক আছে? তারপরে আবার এটা এই কাজটা করার পর আবার সাইন বিট চেক করা হয় এর, আবার সাইন বিট চেক করবো এর, আবার যখন তোমার সাইন বিট যখন চেক করা হবে এর ক্ষেত্রে আমি আবার চেক করছি সাইন বিট অফ এ, তার উপর ডিপেন্ড করে আমার এবার ওই যে কিউ অফ 0 কী হবে আর কিউ অফ 1 কী হবে সেটা তোমার ডিসাইড হবে এবার, হ্যাঁ? এখন তোমার দেখো যদি 1 হয় আর যদি তোমার 0 হয়, যদি 1 হয় তাহলে কি হবে না তখন তোমার কিউ অফ 0 তখন তোমার 0, এই রুলসটা কিন্তু আমাদের সেম, ঠিক আছে? আর যদি তোমার 0 হয় তাহলে কিউ অফ 0 সমান 1, ওকে? তারপরে গিয়ে আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে n ইজ ইকুয়াল টু n মাইনাস 1। দেখো ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু ব্যাপারটা কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এটা তো গেল। এবার তোমার n ইজ ইকুয়াল টু n মাইনাস 1 তো হলো, তারপরে আবার আসবে, তারপরে আবার চেক হবে যে ইফ n ইকুয়ালস টু 0 কিনা। এটা যদি তোমার 0 হয়ে যায়, যদি 0 না হয় তখন তোমার আবার এটা রিপিট করবে, আবার সেই ওখানে যাবে, তোমার সাইন বিট অফ এর কাছে যাবে। আর যদি তোমার এটা যদি তোমার 0 হয়ে যায়, কোনো কারণে যদি nটা তোমার যদি 0 হয়ে যায়, যদি ইয়েস হয়, তখন আবার যে কাজটা হয় সেটা হচ্ছে আবার সাইন বিট অফ এটাকে দেখা হয়, আবার এখানে সাইন বিট অফ এটাকে আবার দেখা হয়। তার উপর ডিপেন্ড করে যদি সাইন বিট যদি 1 হয়, তখন তোমার যে অপারেশনটা হবে সেটা হচ্ছে এ ইকুয়ালস টু এ প্লাস এম, ঠিক আছে? আর যদি 0 হয়, এর মানটা যদি সাইন বিট যদি তোমার 0 হয়, তখন তোমার আমরা এখান থেকে ডিরেক্ট তোমার অ্যান্সারটা পেয়ে যাব। এবার আমি অ্যান্সারটা এখান থেকে কালেক্ট করব, ঠিক আছে? আমি তখন বলবো এবার
যে কোশেন্টটা আমার আছে কিউতে, কোশেন্ট ইন কিউ, আর রিমাইন্ডারটা হচ্ছে আমার এখানে আছে এতে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এই ডিফারেন্সটা কিন্তু আমাকে এখানে মেনটেন করতে হবে, আর কিছু না। তাহলে এই অ্যালগরিদমটা ফলো করে কিন্তু আমাদের স্টেপটা অনেকটা বড়, অনেকগুলো স্টেপ, তাই না? সব কিন্তু সাইন বিট অফ এ কিন্তু বারবার চেক করছে, তারপর ডিসাইড করে আমাকে কিন্তু কাজটা করতে হবে। আমি লাস্টে এবার কী করবো, লাস্টে আমি স্টপ করে দেবো। তোমার স্টপ হয়ে গেল এখানে, হ্যাঁ স্টপ করে দিলাম। কিছুটা আঁচ পাওয়া গেল যে কীভাবে কাজটা করবো আমি এখানে, তাই না? কিছুটা কনসেপ্টটা বোঝা গেল যে কীভাবে কাজটা করবো। দেখো মোরাললেস কিন্তু অপারেশনগুলো কিন্তু তোমার সেম, অপারেশনগুলো কিন্তু আমাদের করতে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো জাস্ট আমার শুধুমাত্র এখানে আমাকে দুবার তিনবার আমাকে সাইন বিট চেক করতে হচ্ছে এর ক্ষেত্রে, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমার অপারেশনগুলো কিন্তু কাজ করছে। আমি শিফট লেফট করছি আমার সাইন বিটের উপর ডিপেন্ড করে, 0 হলেও শিফট লেফট করবো, 1 হলেও শিফট লেফট করবো। কিন্তু যদি 1 হয় তাহলে আমরা a + a করবো, আর যদি 0 হয় তাহলে আমরা a = a - m করবো। তারপর আমি আবার সাইন বিটটাকে চেক করবো, কারণ a = a - m করার পর তোমার ধরো এর মানটা তোমার এখানে তোমার ভ্যারি করবে, তোমার ধরো মডিফাই হবে এর মানটা। তখন কি আমার সাইন বিটটা আছে আমি তার উপর ডিপেন্ড করে কিন্তু আমি আবার Q(0) কে 1 করবো বা Q(0) কে আমি 0 করবো। কিন্তু আমি আবার n = n - 1 করার পর আমি আবার চেক করছি যে এনটা আমার 0 কিনা। যদি এনটা 0 হয়ে যায় তো ভালো, তাহলে আমি আবার চেক করছি সাইন বিটটা এর, যদি 1 হয় তাহলে আমরা আবার a = a + m করে আমি আবার ফিরে আসবো কোশেন্ট ইন কিউ আর হচ্ছে আমার রিমাইন্ডার ইন এ। আর সাইন বিট যদি তোমার 0 হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই অপারেশন কিন্তু আর করছি না, আমি তখন কিন্তু ডিরেক্ট তোমার চলে আসছি কোথায়, কোশেন্ট ইন কিউ আর রিমাইন্ডার ইন এ। ওকে, তো এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল অপারেশনস। আর যদি এটা তোমার নো হলে আমি আবার এখানে ফিরে আসবো, আবার এখানে ফিরে আসবো। ঠিক আছে, এই ডিফারেন্সটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু নন রিস্টোরিং, তো পরীক্ষায় বেসিক্যালি কিন্তু নন রিস্টোরিং খুব কম আসে, রিস্টোরিংটা বেশি আসে, কারণ সহজ বলে রিস্টোরিংটা বেশি আসে আর নন রিস্টোরিংটা কম আসে। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা, দেখো বেসিক অ্যালগরিদমের কনসেপ্টটা বুঝতে পারলে কিনা। দেখো হ্যাঁ স্যার। তোমরা সবাই একটু ট্রাই করবে দেখি এই সেম এক্সাম্পলটা 11/3 এই নন রিস্টোরিং দিয়ে একটু ট্রাই করে দেখি। হ্যাঁ বলি, n = যদি তোমার 0 হয়ে যায়, ধরে নাও হয়তো আমার ধরে নাও একবার লাস্ট স্টেপে চলে এসেছি, আমার ধরে নাও লাস্ট স্টেপ ওভার হয়ে গেছে, আমার এনটা এখন 0 হয়ে গেছে, তখন কি করব, তখন আমি আবার সাইন বিটটাকে আমি চেক করব। ধরুন এটা এ আছে, ধরুন এখানে 1 0 1 1 0 সাপোজ এরকম আছে, এটা আমার সাইন বিট, তাহলে এমএসবি বিটটাকে তো আমার সাইন বিট বলি, তাই না? এইটা তো আমার সাইন বিট, এটা আমার সাইন বিট। ঠিক আছে, তাহলে এই সাইন বিটটাকে আমি দেখছি, যদি তোমার সাইন বিট যদি তোমার 1 হয় তাহলে আমরা কি করব, আমি আবার a = a + m করব, দিয়ে যে এটা পাচ্ছি এটা হচ্ছে আমার রিমাইন্ডার, সেটা হচ্ছে আমাদের রিমাইন্ডার। আর কিউ কিন্তু আমার তখন চেঞ্জ হচ্ছে না, কিউ মধ্যে তোমার যা আছে তোমার ওটা কিন্তু আমার কোশেন্ট, আর সাইন বিট যদি তোমার 0 হয়, এই বিটে যদি তোমার 0 থাকতো এখানে, তখন কি করতাম না, তখন আমরা কোশেন্ট ইন কিউ আর রিমাইন্ডার ইন এ যা পেতাম তোমার ওটা আমার রেজাল্ট। তো এই হচ্ছে আমার এই স্টেপটা, এটা কিন্তু আমাদের এই স্টেপটা। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ, তো এইভাবে আমরা কিন্তু কাজটা করবো। তোমার তো সবাই কিন্তু 11/3 কে ওই নন রিস্টোরিং ডিভিশন অ্যালগরিদম ফলো করে, আমার যে অ্যালগরিদমটা আছে এটা আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি অ্যালগরিদমটা। ঠিক আছে, তো এইটাকে ফলো করে তোমরা কিন্তু সবাই একটু করার ট্রাই করো, কারণ আইদার বুস্ট আসবে কিংবা রিস্টোরিং বা নন রিস্টোরিং আসবে পরীক্ষায়, যে কোনো একটা কিন্তু আসবেই। আইদার তোমাকে এক্সাম্পল দিয়ে তোমাকে মানে করতে বলতে পারে, কিংবা তোমাকে অ্যালগরিদমটা তোমাকে লিখতে বলতে পারে। তখন তুমি অ্যালগরিদম লিখতে পারো, তখন তুমি কিন্তু এটা তুমি জাস্ট ড্র করে দেবে, কিন্তু একটা ফ্লো চার্ট। তো অ্যালগরিদম বললে কিন্তু ফ্লো চার্ট তোমার লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই, তুমি কিন্তু ফুল মার্কস পাবে। ঠিক আছে, অতএব আমি বলবো যে এটা একটু প্র্যাকটিস করে নাও, যদি না পারো আমি বলে দেবো কীভাবে করতে হবে, কিন্তু এই অ্যালগোটাকে কিন্তু একটু ভালো করে ফলো করার চেষ্টা করো, তাহলে কিন্তু কাজটা খুব সহজে হয়ে যাবে, আর কিছুই করতে হবে না, জাস্ট অ্যালগোটাকে জাস্ট ফলো করো। খুব সহজ একটা মেথড, একটু হয়তো লেন্দি আছে, আর কিছু না, একটু লেন্দি শুধুমাত্র, আর কিছু না, এটাকে একটু সবাই ফলো করার চেষ্টা করো। ঠিক আছে।
বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। আমি এটাকে তোমাদের গ্রুপে আমি পাঠিয়ে দিচ্ছি, এই অ্যালগোর কোশ্চেনটা। তো তোমরা এটা দেখে একটু জাস্ট ট্রাই করবে তোমাদের এক্সাম্পলটা। আমি একটু প্রেস করে পাঠিয়ে দিচ্ছি যাতে তোমরা ট্রাই করতে পারো, ঠিক আছে? দেখো আমি সেন্ড করে দিলাম, তোমরা একটু দেখতেও পারো, একটু জাস্ট দেখো। আমি যে জিনিসটা ওখানে করেছিলাম তার জাস্ট একটু মানে রিভাইজড, আর কিছু না, একটু রিভাইজড। একটু দেখে নাও, এটা নন ডিস্টোর্টিং ডিভিশন অ্যালগরিদম। হ্যালো স্যার, বলছি এই অ্যালগরিদম যদি আসে তো অ্যালগরিদমের মতো স্টেপ বাই স্টেপ লিখতে হবে? হ্যাঁ। তুমি এই ফ্লোচার্টে তুমি কিন্তু এই চারটা করে দিলেও তোমার কিন্তু কোনো প্রবলেম নেই। যে তুমি তুমি যদি এটা তুমি যদি ড্র করে দাও তাতে কিন্তু ওটা কিন্তু ওয়ান টাইপ অফ মানে অ্যালগরিদমে তোমার ফ্লো চার্ট বলতে পারি আমরা, এটাও আমরা করতে পারি। অ্যালগরিদম আসলে ফ্লো চার্ট লিখতে পারি, বা ফ্লো চার্ট আসলে তোমার অ্যালগরিদম লিখতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটাও করতে পারো, ওটাও করতে পারো, বা এটাকে তুমি স্টেপ ওয়াইজ তুমি লিখতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 সেটা বললো, আমি সেটা তো বললেও তোমাকে দিতে পারি সেটা, যে আমার স্টেপগুলো কী কী হতে পারে। আমি এটাকে তোমার স্টেপে কনভার্ট করলেই হয়ে যাবে। ঠিক আছে, একটু সবাই ট্রাই করো, দেখো পারবে, দেখো করতে পারবে। কারণ আমরা তো আগের প্রসেসে তোমার কেমন করে শিফট করতে হয়, কেমন করে সাইন বিট চেক করে Q0কে 0 করতে হয় না 1 করতে হয়, a = a - m কেমন করে করতে হয়, আমাকে এখানে a = a + m করতে হবে আরেকবার, যদি আমাদের 1 বা 0 হয় তার উপর ডিপেন্ড করে। আমার তো সমস্ত অপারেশন তো আমাদের জানা আছে, এখন শুধুমাত্র আমাকে এরকমভাবে ছকে ফেলতে হবে, আর কিছু না, দিয়ে আমাকে স্টেপটাকে পারফর্ম করতে হবে, তাহলেই হয়ে যাবে কাজটা। সবাই একটু ট্রাই করবে এটা, ওকে? ট্রাই করে আমাকে পাঠাবে, আমি দেখবো কে করতে পেরেছ, ঠিক আছে? আমরা কালকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কালকে আমরা মেমোরি ইন্টারফেসিং পড়বো 8086 মাইক্রোপ্রসেসরের সাথে। মেমোরি ইন্টারফেসিং কালকে আমাদের অনেকটা সময় লাগবে ইন্টারফেসিং পড়তে, প্রায় 3 ঘন্টা কালকে ক্লাস নেব আমি। 3 ঘন্টার ক্লাস না হলে ইন্টারফেসিং মানে আমি শেষ করতে পারবো না, আমি একটা ইন্টারফেসিং দেখাতে আমার 3 ঘন্টা লাগবে, বুঝতে পারছো? তো আমি কালকে 7টাতেই শুরু করব, বা 10 মিনিট বা 5 মিনিট আগে পিছু হতে পারে। তো কালকে আমরা কিন্তু একটু সেভাবে সবাই প্রিপারেশন নিয়ে ইয়ে করবে, ঠিক আছে? কালকে আমরা ইন্টারফেসিংটা পড়বো মাইক্রোপ্রসেসরে, তারপরে আমরা ভার্চুয়াল মেমোরি পড়বো, তাহলে আমাদের মাইক্রোপ্রসেসর তোমার শেষ হয়ে যাবে। বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি, আজকে ক্লাস তাহলে শেষ করছি। তোমরা একটু প্র্যাকটিস করো কিন্তু অবশ্যই ডিভিশনটা, হ্যাঁ? আর এই নন ডিস্টোরিংটা একটু প্র্যাকটিস করে নেবে অবশ্যই। আমার এই অ্যালগরিদমটা ফলো করে আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি। ওই 11/3টা কি ট্রাই করবে নন ডিস্টোরিং দিয়ে, বাকি প্রসিডিওরগুলো তো সবই সেম, অতএব করতে কোনো সমস্যা হবে না। সবাই করে আমাকে একটু পাঠাবে, হ্যাঁ? আমি দেখবো কাটা ঠিক হয়, তোমরাই বুঝতে পারবে যে তোমার ঠিক এসছে না ভুল এসছে। কারণ তোমার তো সে 3 আর 2ই আসবে, কোত্থেকে পাবো না পাবো শুধু মানে সবাই জানো, তাই না? অতএব তোমরা নিজেরা কিন্তু আবার ট্রাই করে আমাকে পাঠাবে অ্যান্সারটা, হ্যাঁ? ওকে, ঠিক আছে, চলো আজ তাহলে আমরা শেষ করছি ক্লাস, হ্যাঁ? আমরা শেষ করছি, চলো, গুড নাইট। ওকে স্যার। গুড নাইট।